নমস্কার বন্ধুরা, আজ শুরু করছি রহস্য উপন্যাসের দ্বিতীয় পর্ব, যার অন্যতম গোয়েন্দা চরিত্র হলেন কিরিটি রায়, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মৃত্যুবান। রায়পুর হত্যা মামলার বিচারক জাস্টিস মৈত্রের বাড়িতে উপস্থিত হয়েছে সুব্রত। তারপর জাস্টিস মৈত্র লোকটি অত্যন্ত রাশভারী। বছর কয়েক আগে একটা খুনের মামলা যখন তার এজলাসে চলছিল, কিরিটির সঙ্গে তার আলাপ হয়। ক্রমে সেই আলাপ ঘনিষ্ঠতা পরিণত হয়। সুব্রতর হাত থেকে কিরিটির দেওয়া চিঠিটা খুলে চিঠিখানি পড়ে স্মিতভাবে জাস্টিস মৈত্র বললেন, রহস্যভেদী কি আমার রায়কে নাকচ করার মতলবে আছেন নাকি সুব্রতবাবু? সুব্রত মৃদু হাস্য সহকারে জবাব দিল, তা তো ঠিক বলতে পারিনি, তবে আমার যতদূর মনে হয় সে বোধহয় কেসটা সম্পর্কে একটু ইন্টারেস্টেড। ব্যাপারটা তা আমার ঠিক মনে হচ্ছে না। যা হোক, উপরে চলুন আমার স্টাডিতে। কাগজপত্র আমার সব সেখানেই থাকে, কিন্তু সে তো কুরুক্ষেত্র ব্যাপার। সুব্রত জাস্টিস মৈত্রের আহ্বানে উঠে দাঁড়ায়। উপায় কি বলুন, সেই কুরুক্ষেত্রই এখন ঘাটতে হবে, চলুন। দোতলায় ওপর বেশ প্রশস্ত একখানা ঘর। ঘরের মেঝেতে পুরু গালিচা বিস্তৃত, ধনী আভিজাত্যের নিদর্শন দিচ্ছে। মধ্যিখানে বড় সেক্রেটারিয়েট একটা টেবিল, খান পাঁচে গদি মোড়া দামি চেয়ার, চারপাশে দেওয়াল আলমারি ঠাসা সব নানা আকারের আইনের কিতাব। বসুন। জাস্টিস মৈত্র সুব্রতকে একখানা চেয়ার নির্দেশ করেন। সুব্রত উপবেশন করল। জাস্টিস মৈত্র কাঁচের শোকেস খুলে তার ভিতর থেকে গোটা 2 মোটা মোটা ফাইল টেনে বের করে সুব্রতর সামনে টেবিলের ওপর এনে রাখলেন। সুব্রত দেখলে ওপরের ফাইলটার ওপরে ইংরেজিতে টাইপ করে লেখা, রায়পুর মার্ডার কেস নাম্বার 1 ফাইল। এই নিন নথিপত্র, দেখুন কি দেখতে চান। কিরিটির বন্ধু যখন আপনি, চায়ে নিশ্চয়ই আপনার অরুচি হবে না, কি বলেন? সুব্রত হাসতে হাসতে জবাব দেয়, না। তবে বেশ, আপনি এখানে বসে বসে আপনার যা যা প্রয়োজন দেখুন। আমার আবার একটা জরুরি কেসের রায় লিখে আজই শেষ করে নিয়ে যেতে হবে। আমি আপনার চা পাঠিয়ে দিচ্ছি। রহস্যভেদীর বন্ধুত্বের সার্টিফিকেট নিয়ে আপনি এ বাড়িতে এসেছেন, কোনো সংকোচ বা দ্বিধার আপনার প্রয়োজন নেই। নিজের বাড়ি বলেই মনে করবেন। টেবিলের ওপরে ওই কলিং বেল আছে, দরজার বাইরেই আমার ভোলানাথ আছে। প্রয়োজন হলে চেয়ে নিতে সংকোচ করবেন না। আর যদি কোথাও বোঝবার প্রয়োজন হয়, ভোলানাথকে দিয়ে পাশের ঘরে আমাকে একটা সংবাদ পাঠাবেন। ধন্যবাদ, আপনাকে অত ব্যস্ত হতে হবে না জাস্টিস মৈত্র, আপনি আপনার কাজ করুন গে। বেশ বেশ। জাস্টিস মৈত্র হাসতে হাসতে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। মামলাটা আগাগোড়া সত্যি অত্যন্ত জটিল ও ইন্টারেস্টিং। পাতা উল্টাতে উল্টাতে ফাইলের মাঝামাঝি জায়গায় উপস্থিত হয়ে সুব্রত দেখলে আসামি ডক্টর সুধীন চৌধুরীর জবানবন্দি শুরু হয়েছে। সুধীনের পক্ষে নামকরা উকিল রায়বাহাদুর অনিমেষ হালদার, রাজবাড়ির পক্ষে উকিল সন্তোষ ঘোষাল, তিনিও কম যান না। সন্তোষ ঘোষাল প্রশ্ন করছেন আসামিকে, মৃত সুহাস মল্লিকের সঙ্গে আপনার কতদিনকার আলাপ পরিচয় সুধীন বাবু? তা প্রায় 5 বছর হবে। আপনি আপনার জবানবন্দিতে এক জায়গায় বলেছেন সুহাস মল্লিককে সর্বপ্রথম একদিন আপনাদের কলেজের আউটডোর পেসের ডিপার্টমেন্টে পেশেন্ট হিসাবে দেখেন। হ্যাঁ। তার আগে সুহাস মল্লিককে কোনোদিন আপনি দেখেননি বা পরিচয় ছিল না, এই তো বলতে চান? হ্যাঁ। আরেকবার ভালো করে ভেবে দেখুন তো, ছোটবেলায় কোনো সময় ওই ঘটনার পূর্বে দেখা হতেও তো পারে। ছোটবেলার ঘটনা বলেই হয়তো আপনার মনে পড়ছে না। না, দেখা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ সুহাসের সঙ্গে আউটডোর ডিপার্টমেন্টে দেখা হওয়ার পূর্বে তাদের পরিবারের সঙ্গে আমার কোনো সঙ্গই ছিল না।
আচ্ছা, একটা কথা, আপনি নিশ্চয়ই জানতেন রায়পুরের ছোট কুমারের নামই সুহাস মল্লিক? হ্যাঁ, শুনেছিলাম। কোনোদিন আপনার কোনো কৌতূহল হয়নি রায়পুর রাজবাড়ি সম্পর্কে কোনো কিছু জানতে? না। এখানে সুধীনের পক্ষের উকিল অনিমেষ হালদার প্রতিবাদ জানাচ্ছেন। মিলর্ড, এ ধরনের প্রশ্ন এ মামলায় সম্পূর্ণ অবান্তর। আমি প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছি। জাস্টিস মৈত্র বললেন, অবজেকশন সাস্টেন্ড। মিস্টার ঘোষাল, অন্য প্রশ্ন থাকে তো করুন। সুব্রত আবার নথির পাতা উল্টাতে থাকে। আবার আরেক জায়গায় সন্তোষ ঘোষাল প্রশ্ন করেছেন সুধীন চৌধুরীকে, দেখুন, মৃত ছোট কুমার গত 31শে মে যখন শেষবার রায়পুরে যান, আপনি সেদিন সকাল 8টা থেকে রাত্রি 8:30টায় কুমারকে ট্রেনে তুলে দেওয়া পর্যন্ত কুমারের সঙ্গেই ছিলেন, তাই নাকি? সুধীন বলে, না, আগাগোড়া ছিলাম না। মাঝখানে বেলা 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত ছোট কুমারের গাড়ি নিয়ে শিয়ালদহে আমার দুটি পেশেন্টকে দেখতে গিয়েছিলাম। বাকি সময়টা, মানে মাঝখানে ওই 2 ঘন্টা বাদ দিয়ে কুমারের সঙ্গে সঙ্গেই আপনি ছিলেন, কেমন? এই তো বলতে চান? হ্যাঁ। আপনি রোগী দেখতে যাবার আগে ও রোগী দেখে ফিরে আসবার পর আপনার ডাক্তারি ওষুধ ও যন্ত্রপাতির ব্যাগটা কোথায় ছিল? ছোট অ্যাটাচি কেসটা কেবল আমার সঙ্গে সঙ্গেই ছিল। স্টেশনেও সেটা নিয়ে গিয়েছিলেন? না, গাড়ির মধ্যে রেখে গিয়েছিলাম। স্টেশনে পৌঁছানোর সময় থেকে কুমারকে গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত যে সময়টা, সেই সময়ে আপনার হাতে আর কিছু ছিল? না। বেশ, এবারে বলুন, আপনি পাস করবার পর প্র্যাকটিস করতে শুরু করেছেন কতদিন? তা বছর 2 হবে। আচ্ছা, আর্মহা স্ট্রিটে যে আপনার ডিসপেন্সারি, তার গোড়াপত্তনের মানে মূলধন আপনি কোথায় পেয়েছিলেন? ওই সময় রায়বাহাদুর অনিমেষ হালদার প্রতিবাদ করেছেন। মিলর্ড, এ ধরনের প্রশ্ন সম্পূর্ণ অবান্তর। এ ধরনের প্রশ্নের জবাব দিতে আমার মক্কেল মোটেই প্রস্তুত নয়। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘোষাল জবাব দিচ্ছেন, আমার বন্ধু রায়বাহাদুর যা বলছেন তা আমি মেনে নিতে রাজি নই। কারণ আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি আসামির ঘরের আর্থিক অবস্থা এতটুকু সচ্ছল নয়। তার বিধবা মা অতি কষ্টে তার ছেলেকে মানুষ করেছেন এবং আসামি বড় বড় স্কলারশিপ নিয়ে পড়ে এসেছেন। অথচ খোঁজ নিয়ে ও আসামির ডিসপেন্সারির অ্যাকাউন্ট হতে দেখা যায় প্রথম শুরুতেই এই প্রায় 2,500 মতো টাকা খরচ করা হয়েছে। তাই এখানে প্রশ্নটা খুবই স্বাভাবিক নয় যে ওই টাকাটা কোথা হতে এলো। এই প্রশ্নের জবাব দিতে আমি রাজি নই, কারণ এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। সুধীন জবাব দেয়, বেশ, তা না হয় হলো, কিন্তু বছর 2 প্র্যাকটিস করে ব্যাংকে 10,000 টাকা জমলো কি করে? মাসে আপনি অ্যাভারেজে কত টাকা রোজগার করতেন? এর জবাবটা দেবেন কি না এও ব্যক্তিগত বলে এড়িয়ে যেতে চান? তা প্রায় 200 হতে 300 হবে বই কি আমার গড়পড়তা মাসিক আয়। নিশ্চয়ই শুরু হতেই আপনি অত টাকা রোজগার করেননি, কি বলেন? না। 200-300 টাকা মাসিক আয় হতে ঠিক কতদিন লেগেছিল বলে আপনার অনুমান হয় ডক্টর চৌধুরী? বলতে পারবো না ঠিক, তবে 8-10 মাস লেগেছিল। বলেন কি? আপনাকে তো তাহলে খুব ভাগ্যবানই বলতে হবে। তা থাক সে কথা। তাই যদি হয় 12 কি 14 মাসে আপনি 10,000 টাকা ব্যাংকে জমালেন কি করে? আর কোনো উপায়ে আপনি অর্থ উপার্জন করতেন নাকি? আপনার এই প্রশ্নের জবাব দিতেও আমি রাজি নই। ও, তা বেশ। কিন্তু ডক্টর চৌধুরী, আপনি বুঝতে পারছেন কি আপনার এ ধরনের স্টেটমেন্টগুলো আপনার বিরুদ্ধেই যাবে। আমি তো আপনাকে বলেছি জবাব আমি দেব না। তাহলে আপনার স্টেটমেন্টের দ্বারা আদালত এটাই ধরে নেবে যে আপনার ব্যাংকে যে 10,000 টাকা আছে তার সবটুকুই আপনার প্র্যাকটিস বা ডিসপেন্সারির আয় থেকে সঞ্চিত নয়, কি বলেন? আপনার যেমন অভিরুচি। অন্য এক জায়গায় দেখা যাচ্ছে রায়পুর স্টেটের সেক্রেটারি বা ম্যানেজার সতীনাথ বাবু তার জবানবন্দিতে বলেছেন, সুধীনের ডাক্তারির অ্যাটাচি কেসটাও যদি সে গাড়ির মধ্যে রেখে স্টেশনে নেমেছিল, তার হাতে ছোট একটি কালো রঙের মরক্কো লেদারের কেস ছিল আগাগোড়া, প্রথম থেকে শেষ পর্যন্ত। এমনকি সুহাসকে ট্রেনে তুলে দেওয়ার পরেও সতীনাথ বাবু সুধীনের বাঁ হাতে সেই বাক্সটি নাকি দেখেছিলেন। সেই সম্পর্কেই সন্তোষ ঘোষাল আবার সুধীনকে জেরা করেছেন।
সতীনাথ বাবু 31শে মে স্টেশনে আপনার বাঁ হাতে যে কালো রঙের একটা মরক্কো লেদারের কেসের কথা বলছেন, সেটা সম্পর্কে আপনার কিছু বলবার আছে কি ডক্টর চৌধুরী? হ্যাঁ, আমার হাতে একটা কালো রঙের মরক্কো লেদারের কেস ছিল। কিন্তু পরশু জবানবন্দির সময় আমার প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন ওই সময় আপনার হাতে কিছুই ছিল না, আপনার হাত একেবারে খালি ছিল। সে সময় আমার ও কথাটা মনে ছিল না। কিন্তু কেসটা কিসে, তার মধ্যে কি ছিল? কেসটার মধ্যে হিমোসাইটোমিটার ছিল একটা। বাক্সটা আপনি হাতে করে রেখেছিলেন কেন? হাতে করে রাখিনি, ভুল করে পকেটেই রেখেছিলাম। স্টেশনে ভিড়ের মধ্যে কেউ পকেট থেকে চুরি করে নেয় ভয়ে পকেট থেকে বের করে হাতে রেখেছিলাম, কারণ জিনিসটা আমার নিজস্ব নয়। ওই দিনই সকালবেলা একজন রোগীর রক্ত নেওয়ার জন্য চেয়ে নিয়েছিলাম আমার এক ডাক্তার বন্ধুর কাছ থেকে। সেটা আবার বন্ধুকে ফেরত দিয়েছিলেন? হ্যাঁ, সেই দিনই রাত্রে ফিরবার পথে ফেরত দিয়ে দেই। বন্ধুটি কোথায় থাকেন, কি নাম জানতে পারি কি? ডক্টর জগবন্ধু মিত্র, 3-2 নেবু বাগানে থাকেন। দিন 2 বাদে আবার সেই জবানবন্দির জের চলেছে। সন্তোষ ঘোষাল আসামি ডক্টর চৌধুরীকে প্রশ্ন করেছেন, ডক্টর চৌধুরী, আপনার নির্দেশ মতো নেবু বাগানের ডক্টর জগবন্ধু মিত্রের খোঁজ নিয়েছিলাম, কিন্তু আশ্চর্য, ওই বাড়িতে ডক্টর জগবন্ধু মিত্র বলে একজন ডাক্তার থাকেন বটে, কিন্তু তিনি তো আপনার সঙ্গে কোসমিনকালেও কোনো পরিচয় ছিল বলে অস্বীকার করেছেন। তার যন্ত্রটা দেওয়া তো দূরের কথা। এ সম্পর্কে কি বলেন আপনি? কিছুই বলবার নেই, কারণ আমি যা বলেছি তার এক বর্ণ মিথ্যা নয়, দৃঢ় কণ্ঠে সুধীন জবাব দেয়। ডক্টর জগবন্ধু মিত্র এখানেই উপস্থিত আছেন, এ বিষয়ে আপনি কোনো প্রশ্ন করতে চান তাকে? ডক্টর জগবন্ধু মিত্র যে এখানে উপস্থিত আছেন সে তো আমি দেখতেই পাচ্ছি, আমি তো আর অন্ধ নই। এমন সময় রায় বাহাদুর অনিমেষ হালদার প্রশ্ন করলেন জজকে সম্বোধন করে, মিলর্ড, আমি ডক্টর মিত্রকে কয়েকটি প্রশ্ন করতে পারি? জজ, নিশ্চয়ই করুন। আপনারই নাম ডক্টর জগবন্ধু মিত্র? হ্যাঁ। আপনি 3-2 নেবু বাগানের বাড়িতে থাকেন? হ্যাঁ। কতদিন সেখানে আছেন আপনি? বছর 4 হবে। আপনি কোন কলেজ হতে এমবি পাস করেছেন এবং কোন সালে পাস করেছেন? কলকাতা মেডিকেল কলেজ হতে পাস করেছি। সালে? ডক্টর চৌধুরী, আপনিও শুনেছি কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবি পাস করেন, কোন সালে পাস করেছেন? ডক্টর মিত্র যে বছর পাস করেন সেই বছর। বেশ। আচ্ছা ডক্টর মিত্র, আপনার এমবি পাস করতে ক বছর লেগেছিল? আমি একবারই পাস করি, 6 বছরই লেগেছিল। ডক্টর চৌধুরী আপনার? আমি ওই 6 বছরই পাস করেছি। এইবার রায়বাহাদুর হালদার সন্তোষ বাবুর দিকে ফিরে বললেন, আমার মাননীয় কাউন্সিল বন্ধু, এরপরও আমাকে বলবেন আপনাদের ডক্টর মিত্র যা বলেছেন আপনার কাছে আসামির সঙ্গে পরিচয় সম্পর্কে, তার সব কথাগুলি একেবারে খাঁটি সত্য? সন্তোষ ঘোষাল বলেন, কেন নয় জানতে পারি কি? কোশ্চেন অফ কমন সেন্স অনলি মিস্টার ঘোষাল। যারা একসঙ্গে একাধিক গ্রামে দীর্ঘ 6 বছর একই কলেজে পড়লো এবং একই হাসপাতালে কাজ করলো, তারা পরস্পরকে চেনে না। শুধু অসম্ভবই নয়, একেবারে অবিশ্বাস্য। চিনতে হয়তো পারেন, কিন্তু আলাপ যে থাকবেই তার কি কোনো মানে আছে? কিন্তু মেডিকেল কলেজে একই শ্রেণীর ছাত্রদের মধ্যে আলাপ পরিচয় থাকাটাই বেশি সম্ভবপর নয় কি? সুব্রত পড়ছিল আর নোট করে নিচ্ছিল বিশেষ বিশেষ জায়গায়। ইতিমধ্যে কখন বেলা 12টা বেজে গেছে, ওর খেয়ালই নেই। জাস্টিস মৈত্র এসে ঘরে প্রবেশ করলেন, আদালতে যাওয়ার বেশভূষায় সজ্জিত হয়ে। কি পরশমণির সন্ধান পেলেন সুব্রত বাবু? সুব্রত মৃদু হাস্য সহকারে উঠে দাঁড়ায়। আগে কিছু নুড়ি কুড়িয়েছি, এখনো সব দেখা হয়ে ওঠেনি। তবে এখানেই আহার পর্বটা সমাধান করুন না। আগে না, আজ আমি এখন যাই, সে এখন না হয় আর একদিন হবে। আপনার যদি আপত্তি না থাকে কাল পরশু 2 দিন সকালে একবার করে আসতে পারি কি? বিলক্ষণ। একবার ছেড়ে যতবার খুশি আপনার জন্য দ্বার খোলাই রইল। রহস্যবিধির ব্যাপার স্যাপার দেখে আমার মনেও কেমন একটা কৌতূহল জেগে উঠেছে। আপনি নিশ্চয়ই আসবেন, রহস্যবিধিকেও একটিবার আসতে বলবেন না। জবানবন্দি জের।
সন্ধ্যার দিকে সুব্রত ও কিরিটির মধ্যে আলোচনা চলছিল। কিরিটি বলছিল, রায়পুরের হত্যা মামলার প্রসিডিং এর ভেতর থেকে যতটুকু তুই পড়েছিস ও যে যে পয়েন্টগুলো নোট করে এনেছিস সেগুলো আগাগোড়া বেশ ভালো করেই পড়ে দেখলাম। সমস্ত ব্যাপারটা বিবেচনা করে দেখলে কয়েকটা অত্যন্ত স্থূল অসঙ্গতি আমাদের চোখে পড়ে। সুব্রত প্রশ্ন করে, কিরকম? কিরিটি বলে, প্রথমত এটার 1 নম্বর তারিখের জবানবন্দি, যে সময় আসামি ডক্টর সুধীন চৌধুরী প্রথমে অস্বীকার করছে আদালতে জেরার সময় গত 31শে মে স্টেশনে তার হাতে বাক্সের মতো কিছু ছিল না বলে, অথচ আবার জেরার মুখে দিন 2 পরে সতীনাথ বাবুর জবানবন্দিতে প্রকাশ পাচ্ছে সুধীনের হাতে নাকি একটা কালো রঙের মরক্কো বাঁধাই ছোট্ট কেস ছিল এবং বিপক্ষের উকিলের জেরায় সে কথা সেদিন স্বীকারও করে নিল যে তার হাতে একটা কেস ছিল। এখন কথা হচ্ছে, কেন আসামি সুধীন চৌধুরী প্রথম দিনই জেরার সময় ওই কথাটা অস্বীকার করলে? কি এমন তার কারণ থাকতে পারে? স্বাভাবিক বুদ্ধিমতো বিচার করতে গেলে তার এই অস্বীকারের মধ্যে 2টো কারণ থাকতে পারে। 1 নম্বর হয় আসামির সে কথা জবানবন্দির সময় আদপে সত্যই মনে হয়নি এবং ব্যাপারটার মধ্যে উল্লেখযোগ্য কিছু থাকতে পারে বলে সে ভাবেও নি। 2 নম্বর, হয়তো কোনো বিশেষ কারণেই প্রথম হতে আসামি সুধীন চৌধুরী ব্যাপারটা চেপে যাবার প্রয়াস পেয়েছে। এখন যদি ব্যাপারটার একটা আপাত মীমাংসা হিসাবে প্রথম কারণটা ছেড়ে দিয়ে আমরা দ্বিতীয় কারণটাই ধরে নিই, তাহলে আসামির বিরুদ্ধে সেটা যাচ্ছে এবং তার সত্যের একটা বিশেষ মীমাংসার প্রয়োজন হচ্ছে আমাদের দিক হতে। এখন সত্যি কিনা? সুব্রত মাথা হেলিয়ে সম্মতি জানায়। কিরিটি আবার তখন বলতে শুরু করে, তাহলে দাঁড়াচ্ছে মামলার প্রসিডিং এর মধ্যে 1 নম্বর উল্লেখযোগ্য পয়েন্ট ছোট মরক্কো বাঁধাই কেসটা। 2 নম্বর পয়েন্ট, এই মরক্কো কেসটা সম্পর্কে প্রথমে সুধীনের অস্বীকার ও পরে স্বীকৃতি। সুব্রত প্রশ্ন করে, আচ্ছা কিরিটি, ডক্টর মিত্রের জবানবন্দি সম্পর্কে তোর কি মনে হয়? ডক্টর মিত্র সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন বলেই আমার ধারণা এবং আগাগোড়াই বিপক্ষের কারসাজি। সুধীন চৌধুরীকে ডক্টর মিত্র শুধু যে চিনতেন তাই নয়, বেশ ভালোভাবেই চিনতেন। কিরিটি মৃদু অথচ কঠিন স্বরে জবাব দেয়। পরের দিন জাস্টিস মৈত্রের বাড়িতে সুব্রত ঠিক আগের দিনের মতোই গতকালের দেখা ফাইলের পরবর্তী অংশটুকু দেখছিল পড়ে। আদালতে জেরা চলছিল আবারও সেদিন আসামি ডক্টর সুধীন চৌধুরীর ব্যাংক ব্যালেন্স সম্পর্কেই, সেই পুরাতন প্রশ্নের জের। প্রশ্ন করছিলেন রায়বাহাদুর অনিমেষ হালদার, সুধীনের পক্ষের উকিল। ধর্মতলার জেনারেল অর্ডার সাপ্লায়ার বোস অ্যান্ড চৌধুরী কোম্পানি সম্পর্কে আপনি কিছু জানেন ডক্টর চৌধুরী? জানি, কারণ ওয়ার্কিং পার্টনার আমি ছিলাম বোস অ্যান্ড চৌধুরী কোম্পানির। আপনাদের কোম্পানি কি ধরনের অর্ডার সাপ্লাই করতো সাধারণত? আমরা বড় বড় ফার্মাসিস্টের কাছ থেকে উচ্চ হারের কমিশন রিটেলে ওষুধ ও পারফিউমারি কিনে সেই সব কলকাতার বিভিন্ন ঔষধ প্রতিষ্ঠানে সাপ্লাই করতাম। উক্ত কোম্পানিতে আপনার লভ্যাংশের কি টার্মস ছিল? নিট লাভের 1/3 আমি পাবো, এই চুক্তি ছিল। কতদিন ধরে ওই কোম্পানির সঙ্গে আপনি সংশ্লিষ্ট ছিলেন? তা বছর 1.5 হবে। আপনাদের কোম্পানির কাগজপত্র চেক করে দেখেছি, মাসে 1000-2000 টাকার মতো আপনাদের কোম্পানির নেট লাভ থাকতো এবং এও দেখেছি 3 মাস অন্তর আপনাদের হিসাব নিকাশ হতো। তাই যদি হয়ে থাকে তবে অন্তত 5 বার লাভের অংশ আপনি পেয়েছেন, কেমন কিনা? পেয়েছি, 2 বার মাত্র পেয়েছি। 2 বারে কত পেয়েছেন? 1000 হবে। সে টাকা আপনি কি করেছিলেন? ব্যাংকেই জমা রেখেছিলাম। এমন সময় সন্তোষ বাবু প্রশ্ন করলেন, ডক্টর চৌধুরী, আপনার ব্যাংকের জমা খরচ থেকে জানা যায় 27শে এপ্রিল নগদ 5000 টাকা ও 5ই মে আপনার নগদ 5000 টাকা আপনি আপনার অ্যাকাউন্টে ব্যাংকে জমা দিয়েছেন। অত টাকা আপনি একসঙ্গে কোথায় পেলেন ওই অল্প সময়ের মধ্যে বলবেন কি? আপনাকে তো আগেই বলেছি মিস্টার ঘোষাল, আপনার ও প্রশ্নের জবাব দিতে আমি ইচ্ছুক নই। এবারে আবার রায়বাহাদুর প্রশ্ন করলেন, ডক্টর চৌধুরী, 21শে এপ্রিল বোস অ্যান্ড চৌধুরীর লেজার বুকে আপনার নামের এগেনস্টে যে 5000 টাকা ক্রেডিট দেখানো হচ্ছে আপনার ব্যবসার কোনো একটা বড় অর্ডার সাপ্লাই এর ব্যাপারে লভ্যাংশ হিসাবে, সে টাকাটা আপনি কি করেছিলেন? আপনি যে একটু আগে বলছিলেন 2 বার মাত্র কোম্পানি থেকে আপনি লভ্যাংশ পেয়েছেন,
এই 5,000 টাকাটা কি তারই মধ্যে একবার? আমার ঠিক মনে নেই। বেশ, তবে সেদিন আপনি আপনার মাননীয় বন্ধু মিস্টার ঘোষালের প্রশ্নের জবাবে কেন বলেছিলেন একমাত্র প্র্যাকটিস ও ডিসপেন্সারি ছাড়া আপনার অন্য কোনো সেভিংস বা ইনকাম ছিল না? মিথ্যে কথা বলেছিলেন না ইচ্ছে করেই কথাটা গোপন করেছিলেন, বলবেন কি? কোন একটা বিশেষ কারণেই কথাটা আমায় সেদিন গোপন করতে হয়েছিল। বেশ, তবে আবার স্বীকার করলেন কেন? মিস্টার ঘোষাল প্রশ্ন করলেন। যে কারণে সেদিন আমায় কথাটা গোপন করতে হয়েছিল আজ আর সেই কারণ নেই, তাই স্বীকার করেছি। কারণটা কি আদালতকে জানাবেন? প্রশ্ন করলেন মিস্টার ঘোষাল। না, সেটা প্রকাশ করতে আমি বাধ্য নই, আসামি সুধীন চৌধুরী জবাব দেয়। সুব্রত মনে মনে ভাবে, আশ্চর্য, সুধীন চৌধুরী যেন কতকটা ইচ্ছে করেই নিজের প্রশ্নের জালে নিজে জড়িয়ে পড়ছে। কিন্তু কেন? নিজের ভালো মন্দটাও কি সে নিজে বোঝে না? সুব্রত আবার পাতা উল্টিয়ে যায়। আবার এক জায়গায় সন্তোষ ঘোষাল প্রশ্ন করছেন আসামি সুধীন চৌধুরীকে, ডক্টর চৌধুরী, আপনি কবে জানতে পারেন যে সুহাস মল্লিক অসুস্থ? সুহাস এবারে অসুস্থ হয়ে কলকাতায় আসবার আগেই তার এক পত্রে তার অসুস্থতার সংবাদ জানতে পারি। ছোট কুমার মানে সুহাস বাবু আপনাকে সেই চিঠিতে কি লিখেছিলেন? লিখেছেন ট্রেন থেকেই সে অসুস্থ হয় এবং অসুখ ক্রমেই বেড়ে চলেছে। ডক্টর কালীপদ মুখার্জি সে সংবাদ পেয়ে রায়পুরে গেছেন। আপনি তার কি জবাব দেন? তাকে যত শীঘ্র সম্ভব কলকাতায় চলে আসবার জন্য লিখেছিলাম। এই সময় ডক্টর সুধীন চৌধুরীর পক্ষের উকিল রায় বাহাদুর প্রশ্ন করলেন, হঠাৎ আপনি তাকে কলকাতায় আসতে লিখলেন কেন? যতদূর আমরা জানি ডক্টর মুখার্জি তো একজন বেশ নামকরা ডাক্তার। আমি তা জানি, তবে আপনারা হয়তো জানেন না, এবারে অসুস্থ হওয়ার কিছুদিন আগে একবার সুহাসের টিটেনাস হয়েছিল। সে সময়ও ডক্টর মুখার্জি তাকে দেখেছিলেন এবং শেষ পর্যন্ত কোনো সুবিধা হয়নি। পরে সে সংবাদ পেয়ে আমি তাকে কলকাতায় আনিয়ে ডক্টর সেনগুপ্তকে দিয়ে চিকিৎসা করাবার ব্যবস্থা করেছিলাম। আপনি কি তাহলে বলতে চান ডক্টর মুখার্জির মতো প্রথিতযশা একজন ডাক্তার সামান্য টিটেনাস রোগটাও ধরতে পারেননি? না, এমন কথা তো আমি বলিনি। তবে বড় ডাক্তার যে সবসময় ঠিক ঠিক রোগ নির্ণয় করবেন তার কি মানে আছে? ভুলও তত হতে পারে, খুব অস্বাভাবিক তো নয়। শুধু কি এটাই একমাত্র কারণ সুহাসবাবুকে কলকাতায় আসবার জন্য আপনার চিঠি লিখবার? ডক্টর সুধীন চৌধুরী এবারে বেশ একটু ইতস্ততই করতে থাকে। জবাব দিন। হ্যাঁ, তাছাড়া আর কিছু না হোক কলকাতায় এলে প্রয়োজন মতো আরো 2-4 বড় ডাক্তারকে কনসাল্ট তো করা যেতে পারে, তাই। আচ্ছা, সুহাস মল্লিকের সঙ্গে কি আপনার নিয়মিত পত্র বিনিময় চলতো ডক্টর চৌধুরী? হ্যাঁ। আপনার চিঠি পাওয়ার কতদিন পরে সুহাসবাবু কলকাতায় আসেন? দিন 5-6 পরে বোধ হয়। আপনার চিঠির জবাবে সুহাস মল্লিক আপনাকে কোনো পত্র দিয়েছিলেন? না। এমন সময় আবার ঘোষাল প্রশ্ন শুরু করলেন, আপনি জানতেন না সুহাস মল্লিকরা কবে এখানে আসছেন? না। আমি শুনেছি যেদিন সুহাসবাবুরা কলকাতায় এসে পৌঁছান সেই দিনই দ্বীপ্রহরের দিকে আপনি ভবানীপুরের মল্লিক লজে সুহাসবাবুকে দেখতে যান। কথাটা কি ঠিক? ঠিক। আপনি থাকেন শ্যামবাজারে। আপনার বাড়িতে সে সময় ফোনটা খারাপ ছিল, চিঠিও আপনি পাননি। তাছাড়া সংবাদ নিয়েছি, কেউ আপনাকে সুহাসবাবুর আসবার সংবাদও দেয়নি। তবে কি করে আপনি জানলেন যে ওই দিনই সকালে ট্রেনে সুহাস কলকাতায় এসেছেন? সন্তোষ ঘোষাল প্রশ্ন করলেন। যেভাবেই হোক আমি সুহাসদের কলকাতায় পৌঁছাবার ঘন্টাখানেকের মধ্যেই খবরটা জানতে পারি। ও, আপনার জবাব শুনে মনে হচ্ছে এক্ষুনি যদি আমরা প্রশ্ন করি যে কিভাবে সংবাদটা আপনি জানলেন, আগের মতোই হয়তো বলে বসবেন আমি জবাব দিতে প্রস্তুত নই, কেমন কিনা? আমি রাইট? ডক্টর সুধীন চৌধুরী সে প্রশ্নের কোনো জবাব দেয় না, চুপ করে থাকে। এবারে রায় বাহাদুর বলতে শুরু করেন, মিলর্ড, যদি আমার মাননীয় বন্ধু মিস্টার ঘোষালের প্রশ্ন শেষ হয়ে থাকে তাহলে আমি ডক্টর চৌধুরীকে কতগুলো প্রশ্ন করতে চাই। প্রসিড। ডক্টর চৌধুরী, রায় বাহাদুর হালদার প্রশ্ন শুরু করলেন, মামলা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার মাননীয় বন্ধু মিস্টার ঘোষালের কতগুলো গুরুতর প্রশ্নের জবাবে আপনি ইচ্ছাকৃত মৌনবৃত্তি অবলম্বন করেছেন। প্রশ্নগুলো: 1 নম্বর, আপনার ব্যাংক ব্যালেন্স 10,000 টাকা কোথা থেকে এলো, অর্থাৎ 10,000 টাকা আপনি কিভাবে উপায় করেছেন, তার কোনো সদুত্তর দিতে আপনার অনিচ্ছা প্রকাশ। 2 নম্বর, আপনার একমাত্র ডাক্তারি প্র্যাকটিস ছাড়া আর যে অর্থাগমের পথ ছিল
সে কথা দ্বিতীয় দিন স্বীকার করবার পর আপনি বলেন কোনো একটা বিশেষ কারণেই নাকি কথাটা আগের দিন আপনি গোপন করেছিলেন। দ্বিতীয় দিন সব কথা স্বীকার করবার পর আবার বলেন যদিও আপনাকে কথা অস্বীকার করতে হয়েছিল, পরে আর তার গোপন করবার নাকি কোনো প্রয়োজন ছিল না, অথচ কারণ যে কি তা আপনি জানাতে রাজি নন। 3 নম্বর, শেষবার অসুস্থ অবস্থায় সুহাস মল্লিকের কলকাতায় আসবার সংবাদ আপনি যে কি করে কোন সূত্রে পেয়েছেন তাও আপনি প্রকাশ করতে রাজি নন। একটা কথা নিশ্চয়ই আপনি ভুলে যাচ্ছেন না যে অত্যন্ত রহস্যময় অথচ নিষ্ঠুর এক হত্যা মামলার সঙ্গে ইচ্ছায় বা অনিচ্ছায় হোক আপনি সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছেন। অনুসন্ধানের ফলে যতটুকু জানা যায় তাতে অকুস্থানে আপনিও ছিলেন। এক্ষেত্রে আপনার সপক্ষে কিংবা বিপক্ষে অনেক প্রকার প্রশ্নই উঠতে পারে, কিন্তু বিশেষ বিশেষ প্রশ্নের যদি আপনি খেয়াল খুশি মতো জবাব দেন তাহলে স্বভাবতই আইন আপনাকে দোষী বলে মেনে নিতে বাধ্য হবে। যে প্রশ্নের জবাব আমি দিইনি সেগুলোর জবাব দেওয়া সত্যিই আমার পক্ষে সম্ভব নয় মিস্টার হালদার। তাছাড়া আমার ধারণা মতো আপনাদের ওই প্রশ্নগুলোর বর্তমানের এই মামলার সঙ্গে কোনো সংস্পর্শ আছে বলেই আমি মনে করি না। প্রশ্নগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার বলেই মনে করি। সেই দিন রাত্রে আবার কিরিটি ও সুব্রত মিলিত হয়ে মামলাটা সম্পর্কে আলোচনা করছিল। কিরিটির হাতে একখানা নোটবুক, পরপর কতগুলো পয়েন্ট কিরিটি সেই নোটবুকের মধ্যে লিখেছে। সেই পয়েন্টগুলো নিয়েই দুজনে পরস্পরের মধ্যে আলোচনা করছিল। 1 নম্বর, 31শে মে ডক্টর সুধীন চৌধুরী যখন সুহাসকে ট্রেনে তুলে দিতে যায় তার হাতে একটা মরক্কো বাঁধাই ছোট কেস ছিল এবং যার অস্তিত্ব সম্পর্কে প্রথম দিন সে অস্বীকার করে, কিন্তু পরে জেরার মুখে আবার স্বীকার করে নেয়। 2 নম্বর, ডক্টর জগবন্ধু মিত্রের সুধীনের সঙ্গে কোনো পরিচয় ছিল সে কথাটা অস্বীকার করা। 3 নম্বর, সুধীনের ব্যাংক ব্যালেন্স 10,000 টাকার কোনো সন্তোষজনক কৈফিয়ত পাওয়া যায়নি। 4 নম্বর, ডক্টর সুধীন চৌধুরী ও সুহাস মল্লিকের সঙ্গে পরস্পর পত্র বিনিময় চলত। 5 নম্বর, কি করে সুধীন শেষবার অসুস্থ অবস্থায় যেদিন সুহাস কলকাতায় চিকিৎসার জন্য আসে ওই দিনই তার আসবার সংবাদ পায়। 6 নম্বর, ওই ধরনের কতগুলো প্রশ্নের সন্তোষজনক জবাব দেওয়ার সুধীনের ইচ্ছাকৃত অস্বীকার। 7 নম্বর, নৃসিংহ গ্রাম মহালে শ্রীকণ্ঠ মল্লিক মহাশয়ের অদৃশ্য আততায়ীর হাতে নিষ্ঠুর হত্যা। 8 নম্বর, ওই একই জায়গায় সুধীনের পিতার হত্যা। 9 নম্বর, নায়েবজির মৃত্যুসজ্জায় কোন একটি উইল সম্পর্কে তার ভাতৃবধূ কাত্যায়নী দেবীকে ইঙ্গিত। 10 নম্বর, রায়বাহাদুর রসময় মল্লিক শ্রীকণ্ঠ মল্লিকের দত্তক পুত্র। 11 নম্বর, কাত্যায়নী দেবীর পুত্রবধূ সুধীনের মা সুহাসিনী দেবীর মুখে শোনা রায়পুরের পুরাতন কাহিনী। 12 নম্বর, 31শে মে শিয়ালদহ স্টেশনে ছাতাধারী একটি কালো লোকের আকস্মিক আবির্ভাব। 13 নম্বর, কালো লোকটির সেই ছাতাটি। আরো সূত্র। সুব্রত সেদিনও জাস্টিস মৈত্রের বাড়িতে মামলার প্রসিডিংস পড়ছিল। রায়বাহাদুর অনিমেষ হালদার ডক্টর মুখার্জিকে প্রশ্ন করছিলেন, ডক্টর মুখার্জি, আপনি তাহলে আগাগোড়া কোনো সময় সন্দেহ করেননি যে সুহাস মল্লিকের প্লেগ হতে পারে? না। ডক্টর সেনগুপ্ত যখন সে বিষয়ে আপনাকে ইঙ্গিত করেন তখনও নয়? না। কিন্তু কর্নেল স্মিথের রিপোর্টে প্রমাণিত হয়েছে সুহাস মল্লিকের প্লেগই হয়েছিল। এই কথাটা নিশ্চয়ই এখন আপনি অস্বীকার করছেন না? স্বীকারও করছি না। তার মানে যে ব্লাড কালচারের রিপোর্টের উপর ভিত্তি করে কর্নেল স্মিথ রিপোর্ট দিয়েছেন সেটা যে মৃত সুহাস মল্লিকেরই ব্লাড কালচার রিপোর্ট সেটা প্রমাণিত হতো যদি তখনই মৃতদেহের ময়নাতদন্ত করা হতো। ব্যাপারটা যে আগাগোড়াই সাজানো নয় বা কোনো ভুলভ্রান্তি হয়নি তারও তো কোনো প্রমাণ নেই। না, তা নেই বটে, কিন্তু কর্নেল স্মিথ এর উত্তরে কি বলেন? আমি ওত নিয়ে বলতে পারি যে ব্লাড কালচার রিপোর্ট আমরা দিয়েছি সেটা মৃত মিস্টার সুহাস মল্লিকেরই রক্তের কালচার রিপোর্ট, সে প্রমাণও আমরা দিতে পারি। কর্নেল স্মিথ জবাব দেন, মিলর্ড, আমি একটা প্রশ্ন কর্নেল স্মিথকে করতে পারি কি? ডক্টর মুখার্জি বললেন, ইয়েস, করুন। কর্নেল স্মিথ, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, বললেন ডক্টর মুখার্জি।
যদি সত্যি সুহাস মল্লিকের শরীরে রক্ত কালচার করে প্লেগই প্রমাণিত হয়ে থাকে ধরে নেওয়া যায়, তবে প্লেগের জীবাণু কি করে এবং কোথা থেকে সুহাসের শরীরে এলো, এর জবাব আপনি দিতে পারেন কি? কি করে এলো এবং আসতে পারে কিনা সেটা আমার বিবেচ্য নয়, আদালতই সেটা দেখবেন। মিস্টার হালদার, এমন কি হতে পারে না কর্নেল স্মিথ যে প্লেগ জীবাণু সুহাসের শরীরে ইনজেক্ট করা হয়েছিল? কর্নেল স্মিথ, আমার মনে হয় সুহাসের শরীরে প্লেগ জার্ম ইনজেকশন করাই হয়তো হয়েছিল, সেটাই স্বাভাবিক এক্ষেত্রে। ডক্টর মুখার্জি, ব্যাপারটা অনেকটা একটা রূপকথার মতো শোনাচ্ছে নাকি? আজ প্রায় 40-50 বৎসরের মধ্যে বাংলাদেশের কোথাও কোনো প্লেগ কেস হয়েছে বলে শোনা যায়নি। এক্ষেত্রে প্লেগ জার্ম সংগ্রহ করে কারো শরীরে সেটা ইনজেকশন করা ব্যাপারটা শুধু অসম্ভবই নয়, হাস্যকর নয় কি? কর্নেল স্মিথ, আমার সহকর্মী মাননীয় ডক্টর মুখার্জি বলবেন কি তার সহকারী রিসার্চ স্টুডেন্ট ডক্টর অমর ঘোষ হঠাৎ 1 মাসের ছুটি নিয়ে বোম্বেতে গিয়েছিলেন কিনা এবং কেনই বা গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলেন। তিনি কি কারণে বোম্বেতে গিয়েছিলেন তা আমি কি করে বলবো? তিনি ছুটি নিয়ে কোথায় যান না যান সেটা দেখবার আমার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আচ্ছা, এই কথা কি সত্যি যে বোম্বে রিসার্চ ইনস্টিটিউটে ডক্টর অমর ঘোষ ডক্টর মুখার্জিরই একটি পরিচয়পত্র নিয়ে কাজ করতে গিয়েছিলেন কর্নেল কৃষ্ণ মেননের কাছে? কোথায় কথাটা শুনলেন জানি না, এবং ডক্টর ঘোষকে আমি কোনো পরিচয়পত্র দিইনি। কর্নেল কৃষ্ণ মেনন, ডাইরেক্টর অফ বোম্বে প্লেগ ইনস্টিটিউট, আপনার পরিচিত বন্ধু, কথাটা কি সত্যি? হ্যাঁ। এরপর সাক্ষী দেওয়ার জন্য ডক্টর অমর ঘোষ ও কর্নেল কৃষ্ণ মেননের ডাক পড়ে আদালতে। প্রথমে ডক্টর ঘোষকে প্রশ্ন করা হয়। রায়বাহাদুর অনিমেষ হালদার জেরা করেন। ডক্টর ঘোষ, আপনি ডক্টর মুখার্জির অধীনে ট্রপিক্যাল ইনস্টিটিউটে রিসার্চ করেন? হ্যাঁ। কতদিন আগে? আজ প্রায় 2 বৎসর হবে। আপনি গত ডিসেম্বরের প্রথম দিকে বোম্বেতে গিয়েছিলেন? হ্যাঁ। বোম্বেতে আপনি প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করবার জন্য ডক্টর মুখার্জির কোনো পরিচয়পত্র নিয়ে গিয়েছিলেন? না। তা যদি না হয় তাহলে কি করে আপনি বোম্বে প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে প্রবেশ অধিকার পেলেন? আমরা যতদূর জানি একমাত্র গভর্নমেন্টের স্পেশাল পারমিশন ব্যতীত কারো সেখানে প্রবেশ নিষেধ। কর্নেল কৃষ্ণ মেননের সঙ্গে দেখা করে আমি তার অনুমতি চেয়ে নিয়েছিলাম দিন কয়েকের জন্য। কতদিন কাজ করেছিলেন? দিন 20 মতো হবে। কর্নেল কৃষ্ণ মেননের সঙ্গে এই ঘটনার পূর্বে আপনার কোনো পরিচয় ছিল কি? হ্যাঁ, গত বছরের ডিসেম্বর মাসে মেডিকেল কনফারেন্সে কর্নেল কৃষ্ণ মেনন কলকাতায় এসেছিলেন। সেই সময় তার সঙ্গে আলাপ পরিচয় হবার সৌভাগ্য হয়েছিল। এ কথা কি ঠিক কর্নেল কৃষ্ণ মেনন? হ্যাঁ, কৃষ্ণ মেনন জবাব দেন। আপনি ঠিক বলছেন, আপনার কাছে ডক্টর ঘোষ কোনো লেটার অফ ইন্ট্রোডাকশন পেশ করেননি? না। ডক্টর ঘোষ, 31শে মে শিয়ালদহ স্টেশনে সুহাস মল্লিক অসুস্থ হবার দিন 7 আগে হঠাৎ আপনি বোম্বে হতে কলকাতায় ফিরে আসেন, এ কথা কি সত্য? হ্যাঁ। হঠাৎ 20 দিন কাজ করেই আবার আপনি ফিরে এলেন যে? আমার ছুটি ফুরিয়ে গিয়েছিল। কলকাতায় ফেরবার পর আপনাকে প্রায়ই ঘন ঘন দুপুরের দিকে ডক্টর মুখার্জির কলকাতার বাসভবনে যাতায়াত করতে দেখা যেত কয়েকদিন যাবৎ, এ কথা কি সত্যি? হ্যাঁ, আমি প্রায়ই তার কাছে যেতাম। আমি একটা থিসিস সাবমিট করব, সেই সম্পর্কেই আলোচনা করবার জন্য ডক্টর মুখার্জির ওখানে আমার যাওয়ার প্রয়োজন হতো। সন্ধ্যা হয়ে এসেছিল। সুব্রত সেদিনকার মতো উঠে পড়ল। সারাটা দিন আদালতের কাগজপত্র ঘেঁটে মাথাটা যেন কেমন টিপ টিপ করছে। সেই দিন সন্ধ্যায় আবার ক্রিটি বলছিল, দেখা যাচ্ছে সমগ্র হত্যাকাণ্ডটাই আগাগোড়া একটা চমৎকার পূর্ব পরিকল্পিত ব্যাপার। কিন্তু আসামি ডক্টর সুধীন চৌধুরী যেন একটা পরিপূর্ণ মিস্ট্রি। তার প্রত্যেকটি স্টেটমেন্ট থেকে স্পষ্টই বোঝা যায় কাউকে তিনি যেন সযত্নে সেল্ট করবার চেষ্টা করছেন আগাগোড়া। তোর তাই মনে হয়? সুব্রত প্রশ্ন করে। তাই। কিন্তু আজ পর্যন্ত প্রসিডিংস থেকে যতদূর জানা গেছে তাতে করে ডক্টর সুধীন চৌধুরীকে বাঁচাতে পারে এমন কেউই নেই।
ভদ্রলোক একেবারে গলা জলে। আমাদের এখন তাকে সেই গলা জল থেকে টেনে তোলবার চেষ্টা করতে হবে। এখন কি তুই মনে করিস কিরিটি ডক্টর সুধীর চৌধুরীকে বাঁচাতে পারবি? চেষ্টা করতে দোষ কি? হয়তো গলা জলের মধ্যেও একটা ভাসমান কাষ্ঠখণ্ড দেখা দেবে, কিন্তু সে কথা যাক। আপাতত আমাকে কাগজপত্র ছেড়ে কিছুদিন ঘোরাফেরা করতে হবে। হারাধন ও জগন্নাথ। সুব্রত বিস্মিতভাবে কিরিটির মুখের দিকে তাকায়। হ্যাঁ শোন, কালই তোকে রায়পুর যেতে হবে একবার। রায়পুর? হ্যাঁ, শুনেছি সেখানকার আবহাওয়া খুব ভালো। সেখানে গিয়ে দুটো কাজ করতে হবে। প্রথমত, রায়পুরের রাজবাড়ির ওপর তোকে সর্বদা তীক্ষ্ণ নজর রাখতে হবে। রাজা সুবিনয় মল্লিক মহাশয় এখন সুস্থ শরীরে বহাল তবিয়তে রাজধানীতে বিরাজ করছেন। তার সঙ্গে যেমন করেই হোক তোকে ঘনিষ্ঠ হতে হবে। এই হচ্ছে তোর প্রথম কাজ। দ্বিতীয়ত, আমাদের সদর নায়েবজি বা স্টেটের ম্যানেজার বা মল্লিক মশাইয়ের প্রাইভেট সেক্রেটারি সতীনাথ লাহিড়ির সঙ্গে ও তাদের পারিবারিক চিকিৎসক ডক্টর অমিয় সোমের সঙ্গে আলাপ করতে হবে। রহস্যের মূল জানবি ওইখানেই লুকিয়ে আছে। হত্যার বীজ ওখানেই প্রথম রোপিত হয়েছিল বলেই আমার স্থির বিশ্বাস। কিন্তু এতগুলো অঘটন কি করে যে নির্বিবাদে সংঘটিত হতে পারে সেটাই আমি ভাবছি কিরিটি। সুব্রত হাসতে হাসতে বলে, অত না ভাবলেও চলবে। এই দেখ, আজকের দৈনিক ভারতজ্যোতি কাগজখানা দিন পাঁচেক থেকে এই কাগজে একটা বিজ্ঞাপন দিচ্ছে যে রায়পুর স্টেটের জন্য একজন সুপারভাইজার চান রাজা বাহাদুর। সুব্রত তখনই আগাগোড়া বিজ্ঞাপনটা পড়ে ফেললে। কিন্তু জমিদারি কাজে সুদক্ষ অভিজ্ঞ বিশিষ্ট লোকের পরিচয়পত্র, এই যে তিনটি প্রচন্ড বোমা এর মধ্যে লুকিয়ে আছে, এগুলো কোথায় মিলবে শুনি? ডক্টর সান্যালকে দিয়ে ডক্টর কালীপদ মুখার্জির কাছ থেকে গতকালই তোর অর্থাৎ শ্রীযুক্ত কল্যাণ রায় MA BL এর নামে একখানা পরিচয়পত্র আনিয়ে রাখা হয়েছে। আগামীকালের জন্য ট্রেন সিটও রিজার্ভ করা হয়েছে। এখন শুধু কল্যাণবাবুর গমনের প্রত্যাশাটুকু। মানে তুই সব আগে থেকেই রেডি করে রেখেছিস বল? হ্যাঁ, বাট দিস ইজ ফর এগ্রি। ভোরবেলা সবে পূর্বাকাশে উষার রক্তিম রাগ দেখা দিয়েছে। সুব্রত রায়পুর স্টেশনে এসে গাড়ি থেকে নামল। রায়পুর স্টেশনটি বেশ মাঝারি গোছের। গাড়ি থেকে যাত্রীও নেহাত কম নামেনি। স্টেশন মাস্টারটি বাঙালি, প্রাণধন মিত্র। বয়স 50-এর কাছাকাছি হবে। সমস্ত মাথাটি জুড়ে সুবিস্তীর্ণ চকে মসৃণ একখানি টাক। স্থানীয় ছেলে ছোকরারা আড়ালে টেকোভিত্তির বলে ডাকে শোনা যায়। নধর হৃষ্টপুষ্ট গোলগাল চেহারা। রায়পুরে বা বাবুদেরই এক দূরসম্পর্কীয় জ্ঞাতি ভাই হারাধন মল্লিক স্থানীয় আদালতে মুক্তারি করতেন এককালে। সুধীর চৌধুরীর মাতুল নীরদ রায় কিরিটিকে বলে দিয়েছেন সুব্রত যেন সেইখানে গিয়ে ওঠে। তাকে তিনি কল্যাণ সম্পর্কে চিঠিও লিখে দিয়েছেন। রায়পুর বেশ বর্ধিষ্ণু জায়গা। রায়পুরের আশেপাশে ঘন শালের বন। ওই শালবন হতেই রাজ স্টেটের বেশিরভাগ অর্থাগম হয় আগেই বলা হয়েছে। একটা নদীও আছে। নদীর ধারে বাঁধানো প্রকাণ্ড বাঁধ আছে। সন্ধ্যায় এখানে প্রচুর লোক সমাগম হয়। এখানকার স্বাস্থ্য নাকি খুবই ভালো। স্টেশন থেকে বরাবর রাজাদের তৈরি পাক্কা সড়ক শহর, বাজার প্রভৃতির মধ্য দিয়ে রাজবাড়িতে গিয়ে শেষ হয়েছে। রাজবাড়ি দুটো, একটা পুরাতন, অন্য একটা নূতন। শেষোক্তটি রায়বাহাদুর রসময় মল্লিকের আমলে তৈরি আধুনিক কেতায় সুসজ্জিত। বর্তমানে রাজবাড়ির লোকেরা নতুন প্রাসাদেই থাকেন। পুরাতন বাড়িটায় অফিস, কাছারি, হাসপাতাল ইত্যাদি। রায়পুরে একটি উচ্চ ইংরাজি বিদ্যালয়, বাজার, থানা, আদালতও আছে। শহরের একাধারে মোক্তার হারাধন মল্লিকের বাড়ি। হারাধনের বাড়ি খুঁজে নিতে সুব্রতকে তেমন বিশেষ কিছু বেগ পেতে হয়নি। হারাধন বাইরের ঘরে ফরাসের উপর বসে তাকিয়ায় ঠেস দিয়ে গুড়গুড়িতে তামাক টানছিলেন। বয়স প্রায় 60-এর কাছাকাছি হবে। রোগা ঢ্যাঙা চেহারা। বাইরেটা যদিও হারাধনের রুক্ষ, মনটা তার সত্যি কোমল ও স্নেহশীল। সুব্রতকে দরজার সামনে গাড়ি থেকে নামতে দেখে উঁচু গলায় প্রশ্ন করলেন, কে? সুব্রত ঘরে ঢুকে নমস্কার করে পকেট থেকে নীরদ রায়ের চিঠিখানা বের করে দিল। বসুন।
আপনার নাম কল্যাণ রায়? সুব্রত চৌকির এক পাশে উপবেশন করল। তাকিয়ার পাশ হতে চশমাটা নিয়ে নাকের ওপর বসিয়ে হারাধন চিঠিটা পড়ে ফেলল। নীরদ বাবুর কাছ হতে আসছেন? যোগু, ওরে হতচ্ছাড়া জগন্নাথ! হারাধন চিৎকার করে ডাকলেন। বলি, ওহে নবাবের বেটা নবাব, খাজা খাঁ, ওহে রায়পুরের জমাদার জগা, শুনতে পাচ্ছিস? রোগা লেগলেগে আবলুস কাঠের মতো কালো গায়ের রং, একমাথা ঝাঁকড়া চুল, ধবধবে একখানি ধুতি পরিধানে, গায়ে একটি নেটের গেঞ্জি, 20-22 বৎসরের একটি যুবক ঘরে এসে প্রবেশ করল। চিৎকার করছেন কেন? কি বলিস বেটা ছোট লোক, দেমক হারাম, আমি চিৎকার করছি? কি চাই বলুন না। রায়পুরের জমিদারে কোথায় থাকা হয়েছিল শুনি? কানে কি প্লাগ এটে থাকিস, শুনতে পাস না? শুনতে সকলেই পায়, সকলে কি আপনার মতো কালা? কি বললি সারা, আমি কালা? তবে মুক্তারি করে কে রে বেটা? মুক্তারি? অমন মুক্তারি না করলেই বা কি? দেখ জগা, ফের তুই আমার মুক্তারিকে হতচ্ছেদা করবি তো তোর সঙ্গে আমার খুনোখুনি হয়ে যাবে। এই যে বাড়ি ঘরদোর এসব কোথা থেকে এলো শুনি? এসব এই মুক্তারির পয়সাতেই, তোর বাবার ব্যারিস্টারির পয়সা নয়, বুঝলি? জগন্নাথ এতক্ষণ সুব্রতকে লক্ষ্য করেনি। হঠাৎ চোখ ফেরাতে সুব্রতর দিকে দৃষ্টি পড়ায় সে বেশ লজ্জিত হয়ে ওঠে। আহ, দাদু! দাদু, যা বেটা, গরু মেরে জুতো দান, যা বেরো, তোর মুখ দর্শন আমি করবো না, গেট আউট। তা যাচ্ছি, কিন্তু এই ভদ্রলোক? দেখলেন মশাই, দেখলেন কত বড় ছোট লোক, কিরকম মুখে মুখে তক্ক করলে? শুনেছেন কখনো, দেখেছেন কখনো? দাদু মানে সাক্ষাৎ বাপের বাপ, তার মুখে মুখে এমনি করে কোনো নাতি জবাব দেয়? শত্রু মশাই, সব শত্রু। দাদু, চা খেয়েছো? ছোট লোক নাতির সঙ্গে আমি কথা বলি না। এখন দয়া করে ওই ভদ্রলোকের থাকার একটা ব্যবস্থা করে দাও, চাটার একটু ব্যবস্থা করে দাও। নীরদ বাবু অর্থাৎ তোর পিসিমশাইয়ের বন্ধু কল্যাণ বাবু। কল্যাণ বাবু, এইটি আমার নাতি জগন্নাথ মল্লিক, অকাল কুষ্মাণ্ড, এমএ পরীক্ষা দেবে না বলে বাড়িতে এসে বসে আছে, অর্থাৎ আমার অন্ন ধ্বংস করছে, আর লোকের কাছে বলে বেড়াচ্ছে আমার মাথা খারাপ, তাই সেবা করতে এসেছে। আমার কুলাঙ্গার ঘরের শত্রু বিভীষণ দেখেছেন কখনো? সুব্রত এতক্ষণ সত্যি একটু অবাক হয়ে দাদু ও নাতির কলহ শুনছিল। প্রথমে সে একটু আশ্চর্যই হয়ে গিয়েছিল, কিন্তু এতক্ষণে সে বৃদ্ধের অনেকটা পরিচয় পেলে তার শেষের কটি কথায়। সে হেসে ফেললে। হারাধনের সংসারে লোকজনের মধ্যে হারাধন ও তার পিতৃমাতৃহীন নাতি জগন্নাথ, ভৃত্য শম্ভুচরণ ও রাধুনী বামুন কেষ্ট। বাড়িতে স্ত্রীলোকের কোন নামগন্ধও নেই। পাড়ার লোকেরা বলে তার একটি মাত্র কৃতবিদ্য পুত্রের শোকে ও স্ত্রীর অকাল মৃত্যুতে হারাধনের মাথায় নাকি গোলমাল হয়ে গেছে। প্রথম জীবনে হারাধন মুক্তারি করে প্রচুর পয়সা উপার্জন করেছিলেন। আশেপাশে 10-20টা শহরে তার নামডাকও ছিল। সে অনেকদিন আগের কথা। তারপর হারাধনের একমাত্র পুত্র চিন্ময় জগন্নাথের পিতা বরাবর বৃত্তি নিয়ে এমএ পাস করে বিলেত হতে ব্যারিস্টার হয়ে ফিরে এসে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। 4 বৎসর মাত্র প্র্যাকটিস করেছিলেন, কিন্তু তার মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন, প্রচুর অর্থগম হচ্ছিল। এমন সময় হঠাৎ 2 বৎসরের ছেলে জগন্নাথকে রেখে চিন্ময় স্ত্রী 3 তলার ছাদ থেকে রেলিং ভেঙে পড়ে মৃত্যু মুখে পতিত হন। চিন্ময় সে শোক সহ্য করতে পারলেন না। শ্মশান থেকে ফিরে সেই যে চিন্ময় এসে জ্বর তপ্ত গায়ে শয্যা নিলেন, সেই তার শেষ শয্যা। 11 দিনের দিন তিনিও মারা গেলেন। 2 বৎসরের শিশু জগন্নাথকে বুকে করে হারাধন রায়পুরে ফিরে এলেন কলকাতা থেকে। এই ঘটনার মাস কয়েক বাদে চিন্ময়ের মাও মারা গেলেন। ছোট্ট শিশু জগন্নাথের সমস্ত ভার এসে হারাধনের মাথায় পড়ল। বুকে পিঠে করে হারাধন জগন্নাথকে মানুষ করতে লাগলেন। যত বয়স বাড়ছিল হারাধনের স্বভাবটাও খিটখিটে হয়ে যাচ্ছিল। জগন্নাথও অত্যন্ত মেধাবী ছাত্র, কিন্তু অত্যন্ত খেয়ালি প্রকৃতির। এমএ পড়তে পড়তে দাদুর অসুখের সংবাদ পেয়ে সেই যে মাস 5 আগে সে বাড়িতে এসেছে, আর কলকাতায় ফিরে যায়নি। সে এবারে বাড়িতে পা দিয়েই বুঝেছিল দাদুর মাথার গোলমালটা একটু বেশি বেড়েছে। সর্বদা তাকে চোখে চোখে রাখা একান্ত প্রয়োজন। সুব্রতর জগন্নাথকে প্রথম পরিচয়ের মুহূর্তেই ভালো লেগেছে। স্বল্পভাষী তীক্ষ্ণ বুদ্ধি ছেলেটির একটি অদ্ভুত আকর্ষণী শক্তি আছে। জগন্নাথ বলছিল,
দাদুর কথায় আপনি নিশ্চয়ই কিছু মনে করেননি কল্যাণবাবু? না না, সে কি, দাদু আমার দেবতার মতো লোক। আমার মা বাবা ও দিদার মৃত্যুর পর হতেই অমনি মাথাটাও ওর গোলমাল হয়ে গেছে। সুব্রত তার আসল উদ্দেশ্য গোপন রেখে জগন্নাথকে জানিয়েছিল চাকরির উমেদারি নিয়ে সে রায়পুরে এসেছে, আবার কলকাতায় ফিরে যাবে। পরের দিন সকালে ডক্টর মুখার্জির সুপারিশপত্রটি নিয়ে জগন্নাথের নির্দেশ মতো সুব্রত রাজবাড়িতে গিয়ে হাজির হল। রাজা বাহাদুর সুবিনয় মল্লিক রায়পুর স্টেটের একচ্ছত্র অধীশ্বর তখন তার খাস কামরাতেই ছিলেন। ভৃত্যের হাত দিয়ে সুব্রত সুপারিশপত্রটি রাজা বাহাদুরের কাছে পাঠিয়ে দিল। আধ ঘন্টা বাদেই সুব্রত ডাক পড়ল খাস কামরায়। সুব্রত ভৃত্যের পিছু পিছু রাজবাহাদুরের খাস কামরায় এসে প্রবেশ করল। প্রকাণ্ড একখানি হলঘর, বহু মূল্যবান আধুনিক আসবাবপত্রে সুসজ্জিত। একটি সুদৃশ্য দামি আরামকেদারায় শুয়ে রাজা বাহাদুর আগের দিনের ইংরেজি সংবাদপত্রটি পড়ছিলেন। লোকটির বয়স 40-এর ঊর্ধ্বে, কিন্তু অত্যন্ত স্বাস্থ্যবান বলিষ্ঠ চেহারা, কাঁচা হলুদের মতো গায়ের রং, দামি মিহি ঢাকাই ধুতি পরিধানে, গায়ে পাতলা সিল্কের গেঞ্জি, চোখে সোনার ফ্রেমের চশমা। সুব্রত কক্ষে প্রবেশ করে নমস্কার জানালো। নমস্কার, বসুন। আপনারই নাম কল্যাণ রায়? আগে, আপনি ডক্টর মুখার্জির পরিচয়পত্র এনেছেন। আপনাকে আমি কাজে বহাল করছি। আপাতত 500 টাকা করে পাবেন, কিন্তু ইউ লুক সো ইয়াং। বলতে বলতে পাশে শ্বেতপাথরের টিপয়ের উপর রক্ষিত কলিং বেলটা বাজালেন। ভৃত্য এসে ঘরে প্রবেশ করতে বললেন, এই সতীনাথ বাবুকে ডেকে দে। একটু পরেই সতীনাথ বাবু এসে ঘরে প্রবেশ করলেন। সতীনাথের বয়স 30-এর বেশি নয়। ঢ্যাঙা লম্বা চেহারা, মুখটা ছুঁচালো, মাথায় কোঁকড়া ঘন চুল, ব্যাকব্রাশ করা। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য তার চক্ষু দুটি, দৃষ্টি যেন অন্তর পর্যন্ত ভেদ করে যায়। দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো। সতীনাথ, এর নাম কল্যাণ রায়। ডক্টর মুখার্জি একে পাঠিয়েছেন। একেই আমি স্টেটের সুপারভাইজার নিযুক্ত করলাম। স্কুল বাড়ির পাশে যে ছোট একতলা বাড়িটা আছে সেখানেই এর ব্যবস্থা করে দাও। হ্যাঁ, ভালো কথা। আপনি বিবাহিত কি? আগে না। বেশ, তাহলে আপনি আজ আসুন। কাল সকালের দিকে আসবেন, কাজের কথাবার্তা হবে। আপনি উঠেছেন কোথায়? কোথাও না, স্টেশনে আমার মালপত্র রেখে এসেছি। তবে আর দেরি করবেন না, জিনিসপত্র নিয়ে আসুন। বেশ। সতীনাথ, দুজন লোক দিয়ে দাও ওর সঙ্গে। না, তার কোনো প্রয়োজন নেই। সামান্য মালপত্র আমি নিজেই নিয়ে আসতে পারবো। বেশ। সুব্রত ইচ্ছে করে হারাধনের ওখানে ওঠার ব্যাপারটা গোপন করে গেল। সে রাজা বাহাদুরকে নমস্কার জানিয়ে সতীনাথ বাবুর সঙ্গে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। অদৃশ্য ছায়া। পরের দিন রাত্রে সুব্রত কিরিটিকে চিঠি লিখছিল। কিরিটি, চাকরি এক চিঠিতেই মিলে গেছে। পুরাতন রাজবাড়ির কাছেই থাকবার জন্য কোয়ার্টার মিলেছে। কাজের কথা বিশেষ এখনো কিছু হয়নি, তবে সামান্য আলাপে অনুমানে যা বুঝেছি বর্তমানে স্টেটের মধ্যে পুকুর চুরি হচ্ছে। তারই উপর আমায় গোয়েন্দাগিরি করতে হবে, রাজবাহাদুরের পক্ষ হতে। অত্যন্ত সন্দিগ্ধমনা লোক এই রাজবাহাদুর। ডক্টর অমিয়সমের সঙ্গে সামান্য মৌখিক আলাপ হয়েছে। মনে হলো সাধারণ নয়, গভীর জলের মাছ। তারপর আমাদের সতীনাথ লাহিড়ী মশাই, তার পরিচয় দিতে সময় লাগবে। তার চোখের দৃষ্টিটা বড় সাংঘাতিক বলে মনে হয়, এবং মনে হয় একটি আসল শিয়াল চরিত্রের মানুষ। ইসাবেল গল্পের সেই শিয়াল ও বোকা কাকের গল্প মনে আছে? তারপর রায়পুর জায়গাটা, এর কিন্তু আমার মতে রায়পুর নাম না হয়ে শালবনী নাম দেওয়াই উচিত ছিল। শালবনের ওপরে আছে একটি ঘন জঙ্গল। শোনা যায় বন্য প্রাণী ও ব্যাঘ্রের উৎপাতও মাঝে মাঝে সেখানে হয়। তবে ভালো শিকারী নেই, এই যে দুঃখ। একটা যদি দোনালা বন্দুক পাঠাস, শিকার করে আনন্দ পেতাম। ওদিককার সংবাদ কি? দিন 2 বাদে সুব্রতর চিঠির জবাব এলো। তোর 2টো চিঠি পেলাম। দোনালা বন্দুক চাস, পাঠাবো, কিন্তু রাজবাড়ির মোহে হারাধনকে হেলা করিস না। হি ইজ এ জুয়েল, একেবারে খাঁটি হিরে। তারপর আমাদের পূজ্যপাদ লাহিড়ী মশাই। তোর দৃষ্টিশক্তির প্রশংসা করি। জানিস না বোধ হয়, ডাক্তারি শাস্ত্রে চক্ষুকে সজীব ক্যামেরার সঙ্গে তুলনা করে। রায়পুরের নামটা তো আমাদের হাতে নয়, আর আমাদের সত্ত্বও হতে নেই। অগত্যা শালবনী নাম ছেড়ে রায়পুরই বলতে হবে।
ভালো করে সন্ধান নেয় দেখি, পুকুর চুরির শীতকাঠিটা কার হাতে ঘোরে। হ্যাঁ, ভালো কথা। ওখানকার আদিবাসীদের মধ্যে, মানে রাজা বাহাদুরের প্রজাবৃন্দের মধ্যে সাঁওতাল যাত্রা আছে কি? অত্যন্ত প্রয়োজনীয় সংবাদ এটা, পরপত্রে যেন পাই তোর। না, সুব্রত হারাধন ও জগন্নাথকে ভোলেনি। সন্ধ্যার দিকে প্রায় 2-3 ঘন্টা করে তাদের ওখানে গিয়ে কাটিয়ে আসে গল্পে গল্পে। জগন্নাথ অত্যন্ত স্বল্পভাষী, কিন্তু এই সামান্য বয়সেই সে এত পড়াশোনা করেছে যে ভাবলেও তা অবাক হতে হয়। কথা সে খুবই কম বলে বটে, কিন্তু যে 2-4টে কথা বলে অন্তরে যেন দাগ কেটে বসে যায়। হারাধন কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। মাথায় গোলমাল হওয়ার পর থেকে কথাটা তিনি একটু বেশিই বলেন। বিশেষ করে তার অভিযোগটা যেন পৃথিবীর যাবতীয় মানুষের প্রতি ও যে দেবতাটিকে চোখে কোনোদিন কেউ দেখতে পায়নি তার প্রতি। জগন্নাথ লেখাপড়া ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসায়। মুখে তিনি সর্বদা জগন্নাথকে গালাগালি দিলেও অন্তরে তিনি বিশেষ খুশি হয়েছিলেন। ইদানিং অর্থের প্রাচুর্য না থাকলেও অভাব তেমন তার ছিল না। তাছাড়া বছর 5 মাত্র মাথার গোলমালটা একটু বেশি হওয়ায় জগন্নাথ নিজেই টাকা কড়ির ব্যাপারটা দেখাশোনা করত। সামান্য কয়েকদিনের পরিচয় হলেও দাদু ও নাতির সুব্রতকে খুব ভালোই লেগেছে। সমস্ত দিনের কাজকর্মের পর সুব্রত নিয়মিত হারাধনের বাসায় এসে রাত্রি 9টা-10টা পর্যন্ত কাটিয়ে যেত। বাড়ির ভিতরে খোলা বারান্দায় চেয়ার পেতে 3 জনে বসে নানা গল্পগুজব হতো। বেশিরভাগ জগন্নাথ ও সুব্রতর সঙ্গেই কথাবার্তা চলত। মাঝে মাঝে হারাধনও 2-4টে কথা বলতেন। সেদিন কথায় হারাধন বললেন, বুঝেছ কল্যাণ, তোমাদের ওই লাহিড়ী মশাইটি একটি আসল ঘুম। বয়স ওর এখনো 32-এর কোঠা হয়তো পার হয়নি, কিন্তু অমন ধরিবার ছেলে আমি জীবনে খুবই কম দেখেছি। তোমাদের রাজা বাহাদুরের আসল মন্ত্রণাদাতা ওই লাহিড়ী, থাকেন ভিজে বেড়ালটির মতো। কিন্তু ও পারে না এমন কোনো অসাধ্য কাজ আছে বলে আমি জানি না। ভদ্রলোক তো শুনেছি আজ 5-7 বৎসর মাত্র এখানে এদের স্টেটে কাজ করছেন এবং রাজা বাহাদুরেরও খুব বিশ্বাসী। হারাধন একটি থেমে বলতে থাকেন, জানো কল্যাণ, আমাদের দেশে একটা প্রবাদ আছে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া। রায়পুরের রাজবাড়ির ও শনি যেদিন হতে ও রায়পুরের প্রাসাদে প্রবেশ করেছে সেদিন হতেই যেন প্রাসাদে শনির দৃষ্টি লেগেছে। রাজস্টেটে ও চাকরি নিতে না নিতেই রসময় হঠাৎ হার্ট ফেল করে মারা গেল। তারপর গেল সুহাস। আহা, সোনার চাঁদ ছেলে ছিল। সুহাস মল্লিকের ব্যাপারটা নিয়ে তো মহা হইচই হয়ে গেল, কিন্তু তাতে কি বা হলো? গভীর জলের মাছ জাল ছিঁড়ে বের হয়ে গেল। মাঝখান হতে একটা নিরীহ একেবারে নির্দোষী লোক জালে আটকা পড়ল। কেন এ কথা বলছেন কেন? দেখো বাবাজি, আমিও এককালে মুক্তারি করেছি, 10 জনে মানতো। হয়তো তোমরা আমার নাতির মতো বলবে, মুক্তারি, কিন্তু বাবাজি, আইনের মার প্যাচগুলো ব্যারিস্টারেরও যা মুক্তারেরও তাই। তারা কটমট করে ইংরেজিতে বলবে মিলর্ড, আমরা না হয় বলি ধর্মবতার হুজুর বাংলা ভাষায়। আরে বাবা, ওই একটা বিচার হলো নাকি, প্রহসন, একটা প্রহসন। কিন্তু আইনের চোখে ডক্টর সুদিন চৌধুরীর দোষ তো প্রমাণ হয়েছে বলেই জজ সাহেব রায় দিলেন যাবজ্জীবনের দ্বীপান্তরের। আসলে সত্যিকারের প্রমাণ যাকে বলে তার হলো কোথায়? কেবলমাত্র সন্দেহের জেরে বেচারিকে শাস্তি দেওয়া হলো। তাহলে বলতে চান, তাছাড়া কি? কতগুলো প্রশ্নের সওয়ালই নিল না। শেষ পর্যন্ত মুখ বুঝেই রইল ছেলেটা কেন তা সেই জানে। অবশেষে কতগুলো প্রমাণ খাড়া করে কোণঠাসা করে দোষী সাব্যস্ত করা হলো। বাবুচন্দ্রের বিচার আর কি। তবে কি তুমি বলতে চাও দাদু, ডক্টর সুদিন চৌধুরী দোষী নয়, তাকে অন্যায় করে শাস্তি দেওয়া হয়েছে? এবারে প্রশ্ন করলো জগন্নাথ। 100 বার বলবো, তাকে অন্যায় করে শাস্তি দেওয়া হয়েছে। কেন? কারণ সে দোষী হতেই পারে না। ধরো যদি ধরে নেওয়াই যায় প্লেগের জীবাণুই সুহাসের শরীরে ফুটিয়ে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, এবং এও যদি তর্কের খাতিরে স্বীকার করে নেওয়া যায় যে সুধীর নিজে ডাক্তার হওয়ায় তার পক্ষে সেটা খুবই সহজ ছিল, তবু এ কথাটা তোরা ভেবে দেখেছিস কি যে ইনজেকশন দেওয়ার পর যন্ত্রপাতিগুলো সে কোথায় সরিয়ে ফেললে? তার হাতে একটা মরক্কো বাঁধাই কেস ছিল, কিন্তু সেটা তো হিমোসাইটোমিটারের কেস। ইনজেকশনের যন্ত্রপাতি তো তার মধ্যে ছিল না। তাছাড়া সুহাসের মা মালতী দেবী সেখানে উপস্থিত ছিলেন।
তার দৃষ্টি এড়ানো বড় সহজ কথা নয়। আরও একটা কথা, সুধীর যদি সে কাজ করেই থাকে তবে তার সুহাসকে বাদ দিয়ে রসময়কেই মারা উচিত ছিল। কেননা সুধীনের বাপ যখন নৃসিংহ গ্রামে নিহত হন তখন সুহাস তো জন্মায়নি। এখানে প্রতিশোধ নেওয়ার কথা তো উঠতেই পারে না। তাছাড়া এ জগতে এমন কেউ বোকা নেই হত্যা করবার জন্য বিষ প্রয়োগ করে তার চিকিৎসার জন্য আবার কলকাতায় আসতে লিখবে। ব্যাপারটা আগাগোড়াই গোলমেলে, বিচার ভণ্ডুল, একটা জগা খিচুড়ি। সুব্রত হারাধনের বিচার শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা দেখে বিস্ময়ে মুগ্ধ হয়ে গেল। যদিচ হারাধনের কথাগুলো এলোমেলো, সে ভাবছিল তবে কি সত্যি সত্যি কিরিটির কথাই ঠিক? ডক্টর সুধীন চৌধুরী নির্দোষ, মিথ্যা ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। সেই রাত্রে হারাধন ও জগন্নাথের কাছ থেকে বিদায় নিয়ে সুব্রত যখন রাস্তায় এসে নামলো, রাত্রি তখন প্রায় 10:30। শহরের রাস্তাঘাট ও তার দুপাশের বাড়ি দোকানপাট সব প্রায় নিস্তব্ধ হয়ে গেছে। মাঝে মাঝে দু একটা দোকান খোলা এবং এক আধজন লোক রাস্তা দিয়ে চলেছে মাত্র। রাস্তার দুপাশে কেরোসিনের বাতিগুলো টিমটিম করে জ্বলছে। কৃষ্ণপক্ষের রাত্রি, নক্ষত্র খচিত রাত্রির আকাশ যেন স্বপ্ন বলে মনে হয়। সুব্রত এগিয়ে চলে, নানা চিন্তায় মনটা আচ্ছন্ন। হারাধনের বাড়ি থেকে সুব্রতর কোয়ার্টারটা বেশ খানিকটা দূরে। সুব্রত আজ প্রায় 3-20 হবে এখানে এসেছে। আজ কিন্তু বিশেষ কিছুই এগোয়নি। অথচ কিরিটির নির্দেশ না পাওয়া পর্যন্ত এখান থেকে এক পাও নড়বার উপায় নেই বেচারির। একটি কম্বাইন্ড হ্যান্ড আছে ঠাকুর। লোকটার বয়স হয়েছে। রাজা বাহাদুরই স্টেট থেকে বামুন ও চাকরের ব্যবস্থা করে দিতে সতীনাথকে বলেছিলেন, কিন্তু সুব্রত সতীনাথ বাবুকে ও সেই সঙ্গে রাজা বাহাদুরকে অশেষ ধন্যবাদ জানিয়ে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ঠাকুরহরিকে জগন্নাথই দিয়েছে। লোকটার স্বভাব চরিত্র খুব ভালো, তবে দোষের মধ্যে একটু কালা ও রাত্রে তেমন পরিষ্কার দেখে না। অবশ্যই তাতে সুব্রতর কোনো অসুবিধা নেই। গরিব লোক, সুব্রতর কেমন একটা মায়াও একদিনে লোকটার উপর পড়ে গেছে। ছোট একতলা বাংলো প্যাটার্নের বাড়িখানা। বাড়ির পিছনের দিকে ছোট্ট একটা অযত্ন বর্ধিত জঙ্গলাকীর্ণ বাগান। বাগানের সীমানা এক মানুষ সমান প্রাচীর দিয়ে ঘেরা। বাড়িতে সর্বসমেত 4খানা ঘর। দরজায় তালা দিয়ে বারান্দার ওপর একটা মাদুর পেতে ঠাকুরহরি শুয়ে ঘুমিয়েছিল। সুব্রত এসে তার গায়ে ঠেলা দিয়ে ডাকলো, ঠাকুরহরি। ঠাকুরহরি সুব্রতর ডাকে উঠে বসে। দরজাটা খুলে দাও। ঠাকুরহরি দরজার তালা খুলে দিল। ঘরের এক কোণে একটা হ্যারিকেন বাতি জ্বালানো থাকে, কিন্তু আজ ঘরটা অন্ধকার। এ কি, আলো জ্বালাওনি আজ? আগে আলো তো জ্বালিয়ে রেখেছিলাম, বোধ করে নিভে গেছে। সুব্রত পকেট থেকে টর্চটা বের করে বোতাম টিপতেই ঘরের মধ্যে নজর পড়ায় চমকে ওঠে। ঘরের মেঝেতে তার চামড়ার সুটকেসটা ডালা ভাঙা অবস্থায় পড়ে আছে। লেখবার টেবিলের কাগজপত্র বই সব ওলট পালট হয়ে আছে, এলোমেলো ভাবে চারিদিকে ছড়ানো। ঠাকুরহরি ততক্ষণে আলো জ্বালিয়ে ফেলেছে। এসব কি, ঘরে ঢুকেছিল কে? ঠাকুরহরিও কম অবাক হয়নি। তাই তো বাবু, টের পাইনি, মনে হচ্ছে নিশ্চয়ই ঘরের চোর ঢুকেছিল। ওপাশে জানালাটা খোলা রেখে গিয়েছিলেন বাবু। সুব্রত জানালার দিকে চেয়ে আশ্চর্য হয়ে যায়। টাকা পয়সা যায়নি তো বাবু? সত্যি জানালাটা খোলা। সুব্রতর বুঝতে কিছুই কষ্ট হয় না। জানালা ভেঙেই চোর ঘরে এসেছে। সুব্রত খুঁজে দেখলে, না, 10 টাকার 11খানা নোট ও কিছু খুচরো পয়সা, আনি দুয়ানি সুটকেসের মধ্যে পার্সটার ভিতর ছিল। কিছুই চুরি যায়নি। টাকা পয়সা জামা কাপড় কিছুই নেয়নি। ই আবার কি ধরনের চোর? কি চুরি করতে তবে সে এসেছিল এ ঘরে? আপাত দৃষ্টিতে মূল্যবান কিছু চুরি না গিয়ে থাকলেও কেউ যে তার অবর্তমানে তার ঘরে অনধিকার প্রবেশ করেছিল সে বিষয়ে কোনো ভুলই নেই। সুব্রত বেশ চিন্তিত হয়ে ওঠে। তবে কি এখানে তাকে কেউ সন্দেহ করেছে? না, তাই বা কি করে সম্ভব? কেউ তো তার পরিচয় জানে না। আচমকা মনে পড়ে, আজ কয়েকদিন থেকেই তার মনে হচ্ছিল কে যেন অলক্ষ্যে ছায়ার মতো তাকে অনুসরণ করে। সে দেখতে পায় না বটে, কিন্তু সর্বদা দুটি চক্ষুর দৃষ্টি তাকে যেন সর্বত্র অনুসরণ করে ফিরছে। প্রথমটায় সে এত মনোযোগ দেয়নি, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, একটা কিছু আছে। কিন্তু রাত্রি গভীর। ঠাকুরহরি বাইরে ঘুমিয়ে পড়েছে। সুব্রত কিরিটিকে চিঠি লিখছিল। কিরিটি, গত পরশু তোকে একখানা চিঠি দিয়েছি। এখানে বোধ করি সন্দেহের হাওয়া বইতে শুরু করেছে। কি একজন অজানা অতিথির আবির্ভাব হয়েছিল আমার ঘরে।
আমার অনুপস্থিতিতে ঠাকুহরির বোধিদত্তেরও সুযোগ নিয়ে ক্ষতি একটা কিছু হয়েছে নিশ্চয়ই, কিন্তু এখনো আমার চোখে ধরা পড়েনি কিছু। আজ মনে হচ্ছে কয়েকদিন ধরে অন্ধকারে কে যেন আমায় অনুসরণ করে ফিরছিল। প্রথমটায় খেয়াল করিনি, সন্দেহ জাগছে এবারে। লাহিড়ী মশাই এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রাসাদের সর্বত্রই যেন একটা থমথমে ভাব, কোথায় যেন একটা গোলমাল পাকিয়ে উঠেছে। মনে হচ্ছে এ যেন ঝড় উঠবার পূর্ব লক্ষণ। আজ হারাধনের একটা কথাই বুঝতে পারলাম, নাটকের শুরু রসময় মল্লিককে নিয়েই। আজ এই পর্যন্ত, ভালোবাসা রইল। তোর কল্যাণ। দিন চারেক বাদেই কিরিটির জবাব এলো। কল্যাণ, তোর চিঠিখানা আমায় বেশ চিন্তিত করে তুলেছে। ঠাকুহরি না হয় কালা ও রাতকানা, কিন্তু তোর একজোড়া ড্যাবড্যাবের চোখ থাকতেও কি বলে এখনো ধরতে পারলি না? চোর কেন তোর ঘরে এসেছিল? ওরে আহম্মক, তোর গোপনীয় কাগজপত্রের সন্ধানে তোকে এবারে একটা ডেয়ারিং কাজ করতে হবে। একটিবার লাহিড়ী মশাইয়ের ঘরে হানা দিতে হবে। ভদ্রলোক তো একক জীবন অতিবাহিত করেন, খুব কষ্ট হবে না। তাছাড়া রাত্রে প্রাসাদের রাজবাহাদুরের সঙ্গে মাঝে মাঝে দাবা খেলতেও যান, সে কথা তো তুই লিখেছিস। ওই রকম একটা দিন বেছে নিলেই চলবে। হ্যাঁ রে, সাঁওতাল প্রজার কথা জানাতে লিখলাম, কিন্তু সে সম্পর্কে কোনো উচ্চবাচ্যই তো করিসনি। মৃত্যুবান। কিরিটির চিঠি পাওয়ার পরদিনই যে আসন্ন ঝড়ের ইঙ্গিতটা সুব্রত মনে মনে অনুভব করছিল, অকস্মাৎ সেটা সত্য হয়ে দেখা দিল। রাত্রি তখন প্রায় 11টা হবে। প্রাসাদের দিক থেকে সহসা একটা আর্তচিৎকার রাত্রি স্তব্ধ বুকখানাকে কাঁপিয়ে দিল। মুহূর্তে চারিদিক হতে লোকজন ছুটে এলো, এমনকি রাজা বাহাদুর পর্যন্ত। সকলে এসে দেখলে লাহিড়ী মশাই তীব্র যন্ত্রণায় প্রাসাদের অন্দর ও বাহিরের সংযোগস্থলে বাঁধানো আঙিনার উপর পড়ে ছটফট করছেন। মাঝে মাঝে আগাগোড়া সমগ্র শরীরটা আক্ষেপে কুকড়ে কুকড়ে উঠছে। আলো নিয়ে এসে দেখা গেল লাহিড়ীর বুকের বাঁদিকে একেবারে হৃৎপিণ্ড ভেদ করে একটা বিঘত পরিমাণ ইস্পাতের সরু ছাপা শিকের মতো তীক্ষ্ণ তীর বিঁধে আছে। তখনই ডাক্তারের ডাক পড়ল, কিন্তু ডাক্তার আসবার আগেই লাহিড়ী মশাইয়ের মৃত্যু ঘটল। রাজবাড়ির ডাক্তার অমিয়সম কিছুই করতে পারলেন না। তীব্র যন্ত্রণায় লাহিড়ীর সমগ্র দেহটা বার কয়েক আক্ষেপ করে একেবারে স্থির হয়ে গেল। সমগ্র মুখখানা যেন নীলাভ বিকৃত হয়ে গেছে। ডক্টর সোম বললেন, তীরের ফলার সঙ্গে কোনো সাংঘাতিক বিষ মাখিয়ে সেই তীর বিদ্ধ করে হতভাগ্য লাহিড়ীর মৃত্যু ঘটানো হয়েছে। সংবাদটা পেতেই সুব্রত দেরি হলো না। শরীরটা একটু অসুস্থ থাকায় সুব্রত সেদিন আর হারাধনের ওখানে যায়নি। খাওয়া দাওয়ার পর শয্যায় শুয়ে একখানি ইংরেজি উপন্যাস পড়ছিল। পুরাতন রাজবাড়ি থেকে নতুন রাজবাড়িও তেমন বিশেষ দূর নয়। লাহিড়ীর আর্তচিৎকার সুব্রতরও কানে গিয়েছিল। অকুস্থানে এসে দেখল রাজা বাহাদুর যেন কেমন হয়ে গেছেন। এ কি সাংঘাতিক ব্যাপার! একেবারেই বলতে গেলে তাঁরই প্রাসাদের মধ্যে খুন। সুব্রতকে আসতে দেখে রাজা বাহাদুর ব্যগ্রভাবে বলে উঠলেন, এই যে কল্যাণবাবু, আসুন আসুন, এই দেখুন কি ভয়ানক ব্যাপার। কি হয়েছে? লাহিড়ী খুন হয়েছে। খুন হয়েছে? সে কি? হ্যাঁ, দেখুন না, তাকে নাকি বিষাক্ত তীর দিয়ে কে মেরেছে। বিষের তীর? হ্যাঁ, কিন্তু আমি যে মাথা মুন্ড কিছু বুঝতে পারছি না কল্যাণবাবু। এত রাত্রে কেনই বা লাহিড়ী প্রাসাদে এসেছিল, আর প্রাসাদের মধ্যেই বা কে তাকে এইভাবে নৃশংসভাবে খুন করলো? সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে ভূপতিত লাহিড়ীর মৃতদেহটার দিকে তাকিয়ে দেখছিল। ডান পাশে কাত হয়ে ধনুকের মতো বেঁকে লাহিড়ীর প্রাণহীন মৃতদেহটা অসাড় হয়ে পড়ে আছে। বাঁ দিককার বুকে তখনও তীরের খানিকটা ফলা বিদ্ধ হওয়ার পর বের হয়ে আছে। ক্ষীণ একটা রক্তের ধারা গায়ের জামাটা সিক্ত করে সান বাঁধানো চত্বরের উপর এসে পড়েছে। মুখের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অসহ্য যন্ত্রণা ভোগ করেছে লোকটা। চোখ মুখে এখনো তার সুস্পষ্ট আভাস। মৃত্যুর পূর্বের তীব্র যন্ত্রণার আক্ষেপে বোধহয় দুহাতের আঙুলগুলো দুমড়ে আছে বিভৎস মৃত্যু। কিন্তু সুব্রত ভাবছিল, লাহিড়ীও তাহলে নিহত হলো? যে নাটক সে সুহাস মল্লিকের হত্যার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছিল ভেবেছিল, আবার শুরু হলো কি নতুন করে অন্য একটা অধ্যায়? কে জানতো লাহিড়ীর গোনা দিন এত কাছে এসে গিয়েছিল। আকস্মিকভাবে ঘটনার স্রোত যে এইভাবে মোড় নেবেই, কয়েক মুহূর্ত আগেও সুব্রত কি তা ভেবেছিল?
এ শুধু অভাবনীয় নয়, আকস্মিক। তার সাজানোর দাবায় সহসা যেন অপমৃত্যুর অদৃশ্য হাতের ধাক্কা লেগে ওলটপালট হয়ে গেল। এটা সেই গত 31শে মে সুহাস মল্লিকের দেহে যে হত্যাবীজ ছড়ানো হয়েছিল তারই বিষক্রিয়া, না এ আবার এক নতুন নাটক শুরু হলো? সহসা রাজা বাহাদুরের কণ্ঠস্বরে সুব্রত যেন চমকে ওঠে। এখন আমি কি করি বলুন তো কল্যাণবাবু? অসহায় বিপর্যস্তের মতো রাজা বাহাদুর সুব্রতর মুখের দিকে চেয়ে প্রশ্ন করেন। সর্বপ্রথম থানায় একটা সংবাদ দেওয়া প্রয়োজন। থানার লোক এসে মৃতদেহ না দেখা পর্যন্ত মৃতদেহ ওখান হতে নড়ানো যাবে না। আবার সেই থানা পুলিশ? রাজা বাহাদুরের কণ্ঠস্বরে ভয় মিশ্রিত উৎকণ্ঠা। কিন্তু কেন? কি তার প্রয়োজন? বুঝতে পারছেন না? এ স্বাভাবিক মৃত্যু নয়, খুন, পুলিশ কেস। আবার সেই পুলিশ কেস? তাহলে কি হবে? আপনি স্থির হয়ে বসুন, আমি থানায় খবর পাঠাবার ব্যবস্থা করছি। সুব্রত ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। রায়পুরের থানা অফিসার বিকাশ সান্যালকে সুব্রত ভালোভাবেই চেনে এবং একথাও বিকাশবাবু জানেন কেন সুব্রত কল্যাণ রায় ছদ্মবেশে রায়পুরের রাজবাটিতে এসে আবির্ভূত হয়েছে। কেননা ইতিপূর্বেই সুব্রত বিকাশবাবুর সঙ্গে গোপনে একদিন দেখা সাক্ষাৎ করে আলাপ পরিচয় করে এসেছে। সুব্রতর চেষ্টাতেই তখনই সান্যালের ওখানে সংবাদ পাঠানো হলো রাজবাড়ির একজন পেয়াদাকে নিয়ে। লোকজনের ভিড় ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে লাহিড়ী মশাইয়ের মৃত্যু সংবাদটা আগুনের মতোই প্রাসাদের বাইরে ও ভিতরে সর্বত্র ছড়িয়ে পড়েছে। সকলেই উৎসুকভাবে নানা প্রশ্ন একে ওকে জিজ্ঞাসা করছে। সকলে যখন নানা আলোচনায় ব্যস্ত, ভিড়ের মধ্যে এক ফাঁকে সকলের অলক্ষ্যে সুব্রত গা ঢাকা দিয়ে সরে পড়ল কিছুক্ষণের জন্য। নূতন প্রাসাদ হতে পুরাতন প্রাসাদ মিনিট চারেকের পথ হবে মাত্র। সুব্রত জোর পায়ে হেঁটে পুরাতন প্রাসাদে লাহিড়ী মশাইয়ের বাসভবনে এসে হাজির হলো। পুরাতন প্রাসাদের দক্ষিণ অংশে উপরে ও নিচে গোটা চারেক ঘর নিয়ে লাহিড়ী থাকত। লোকজনের মধ্যে একটি ভৃত্য ও একটি রাঁধুনি বামুন। তারাও গোলমাল শুনে অরক্ষিত অবস্থাতেই বাড়ি ফেলে রেখে নতুন প্রাসাদের দিকে ছুটে চলে গেছে ব্যাপার কি জানবার জন্য। লাহিড়ীর বাড়িটা অন্ধকার, সব আলোই নেভানো। কেবল বাইরে বারান্দায় একটা হ্যারিকেন দপদপ করে জ্বলছে। সুব্রত দ্রুত পদে খোলা দরজাপথে বাড়ির মধ্যে প্রবেশ করে। পকেট থেকে টর্চটা বের করে জ্বালাতেই চোখে পড়ে নিচের সুসজ্জিত বাইরের ঘরটি, তারই পাশ দিয়ে উপরে উঠবার সিঁড়ি। মুহূর্ত মাত্র ইতস্তত না করে সুব্রত অন্ধকার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। পাশাপাশি দুটো ঘর, সামনে ছোট এক ফালি বারান্দা, কয়েকটি ফুলের টব। কৃষ্ণপক্ষের রাত্রি, নিঝুম অন্ধকারে চারিদিক যেন থমথম করছে। টর্চ বাতি জ্বালিয়ে সুব্রত দেখলে সামনের দরজার গায়ে একটি তালা ঝুলছে। অন্য দরজাটি পরীক্ষা করে দেখলে সেটি ভিতর থেকে বন্ধ। লোকটা সাবধানী ছিল, সে বিষয়ে কোনো ভুলই নেই, কিন্তু এখন উপায়? যেমন করেই হোক ঘরের মধ্যে প্রবেশ তাকে করতেই হবে, আজ রাত্রেই এবং এই মুহূর্তেই। সুব্রত তালাটা টেনে দেখলে ভালো বিলিতি তালা, সহজে ভাঙা যাবে না। বাড়িতে গিয়ে তালা খোলবার যন্ত্রগুলো আনা ছাড়া আর কোনো উপায় নেই। সুব্রতর কোয়ার্টার এখান থেকে যদিও খুব বেশি দূরে নয়, মিনিট 3-4 রাস্তা, কিন্তু তা ভিন্ন আর উপায়ই বাকি। সুব্রত আবার ছুটল নিজের বাসার দিকে। মিনিট 10-এর মধ্যেই তালা খোলবার যন্ত্রপাতিগুলো নিয়ে এলো, কতগুলো সরু মোটা বাঁকানো ও সোজা লোহার শিক। মিনিট 5-7 চেষ্টায় তালাটা খুলে গেল। আনন্দে সুব্রত চোখের তারা দুটো অন্ধকারে ঝকঝক করে ওঠে। দরজাটা খুলে এবারে সুব্রত ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করে। বেশ প্রশস্ত ঘরখানি, আসবাবপত্র ঘরের মধ্যে সামান্যই। একটা ফোল্ডিং ক্যাম্প খাট, একটা বইয়ের আলমারি ও কয়েকটি ছোট বড় বাক্স, সবার উপরে একটি অ্যাটাচি কেস। প্রথমেই সুব্রত অ্যাটাচি কেসটা খুলে ফেললে। কতগুলো কাগজপত্র, হিসাবের খাতা, ক্যাশ মেমো ও ব্যাংকের চেক বই। অ্যাটাচি কেসটা একপাশে সরিয়ে রেখে সুব্রত একটা স্টিল ট্রাঙ্কের তালা ভেঙে ফেললে। বিশেষ কিছুই তার মধ্যে নেই, কতগুলো জামা কাপড়। আর একটা ট্রাঙ্কও খুললে, তার মধ্যেও বিশেষ কিছু পাওয়া গেল না। হতাশ হয়ে সুব্রত উঠে দাঁড়ালো। পরিশ্রমে কপালের উপর বিন্দু বিন্দু ঘাম জমে গেছে তখন। অ্যাটাচি কেস থেকে কতগুলো কাগজপত্র ও হিসাবের খাতাটা পকেটে ভরে বাকি সব জিনিসপত্র সুব্রত সেই অবস্থাতেই ফেলে যেমন ঘর হতে বের হতে যাবে, হঠাৎ সামনে ছাদের দিকে নজর পড়তে ও চমকে দাঁড়িয়ে গেল। অস্পষ্ট ছায়ামূর্তির মতো ঘরের সম্মুখে ছাদ দিয়ে কে যেন এগিয়ে আসছে। সুব্রত চট করে হাতের টর্চ বাতিটা নিভিয়ে দিল
এবং অন্ধকারে ঘরের জানালার পিছনে গিয়ে সরে দাঁড়ালো। কে ওই ছায়ামূর্তি? কেউ কি অলক্ষ্য থেকে তার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করছে? স্তিমিত তারার আলোয় তীক্ষ্ণ দৃষ্টিতে ছাদের দিকে তাকালো। পুরাতন রাজপ্রাসাদের একটা অংশকে বিভিন্ন কর্মচারীদের বাসের ও অফিসের জন্য ছোট ছোট ফ্ল্যাটের মতো অংশে বিভক্ত করা হয়েছে পার্টিশন তুলে। তারই এক অংশ হতে অন্য অংশে ছাদ দিয়ে যাতায়াত করা যায়, যদিচ বিভিন্ন অংশের মধ্যবর্তী দরজাগুলো বন্ধ থাকে প্রায় সর্বদাই। ব্যবধান মাত্র এক মানুষ সমান প্রাচীরের। কারো পক্ষে সেটা পার হয়ে আসা এমন কিছুই কষ্টসাধ্য ব্যাপার নয়। কিন্তু ছাদ থেকে লাহিড়ীর ঘরে প্রবেশের দরজাটা বন্ধ। ছায়ামূর্তি যেই হোক এই ঘরের মধ্যে এলে সহসা প্রবেশ করতে পারবে না, সম্ভবও নয়। হঠাৎ সুব্রত লক্ষ্য করলে ছায়ামূর্তি ছাদের বাঁ দিকে সরে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। লোকটার চলার ধরন সুব্রত যেন চেনা চেনা বলেই মনে হলো, কিন্তু সামান্য আলোয় সুব্রত ভালো করে বুঝে উঠতে পারে না। এদিকে এখানে আর বেশি দেরি করা মোটেই উচিত নয়। এতক্ষণে হয়তো থানা থেকে বিকাশবাবু এসে গেছেন ঘটনাস্থলে। এক্ষুনি হয়তো তার খোঁজ পড়বে। সুব্রত তড়িৎ পদে নেমে এলো। নিশানাথ। অত্যন্ত দ্রুত পদে পথটা অতিক্রম করে সুব্রত যখন প্রাসাদে এসে পৌঁছালো, দেখলে তার অনুমানই ঠিক। ইতিমধ্যে ঘটনাস্থলে বিকাশ সান্যালের আবির্ভাব হয়েছে এবং তদন্তও শুরু হয়ে গেছে হত্যা ব্যাপারের। তবে সেজন্য সুব্রতর খোঁজ এখনো পড়েনি। বিকাশ মৃতদেহটা পরীক্ষা করে উঠে দাঁড়াতেই সুব্রতর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। কি একটা কথা সুব্রতকে বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সুব্রতর চোখের ইঙ্গিতে নিজেকে সে সংযত করে নিল। কতক্ষণ হলো এ ব্যাপার হয়েছে? বিকাশ রাজা বাহাদুরকে প্রশ্ন করলে। তা ঘন্টা 2 হবে। কি বলেন কল্যাণবাবু? রাজা বাহাদুর সুব্রতর দিকে তাকিয়ে বললেন। তা হবে বই কি, সুব্রত সায় দেয়। মৃতদেহ যেভাবে পড়ে আছে তার দেখেই মনে হয় উনি প্রাসাদের দিকেই যাচ্ছিলেন। রাত্রি এখন প্রায় 1টা হবে। ঘন্টা 2 আগে যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে তখন বোধ করি রাত্রি 11টা আন্দাজি হবে। তা এত রাত্রে উনি প্রাসাদের অন্দরমহলেই বা যাচ্ছিলেন কেন? উনি কি আপনারই কোনো কাজে বা আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাজা বাহাদুর? না, আমিও আশ্চর্য হচ্ছি হঠাৎ উনি এত রাত্রে এদিকে আসছিলেন কেন। এ সময় সুব্রত সহসা একটা চাল দেয়, বলে ওঠে, শুনেছি প্রায় রাত্রে উনি নাকি আপনার সঙ্গে দাবা খেলতে আসতেন। দাবা খেলতেই আসছিলেন না তো? কথাটা ঠিকই, তবে আজ আমার শরীর ভালো না থাকায় সন্ধ্যার আগেই বলে দিয়েছিলাম আজ আর দাবা খেলা হবে না, বললেন রাজা বাহাদুর। সতীনাথ বাবুর বাড়ির চাকরদের একবার ডাকতে পারেন রাজা বাহাদুর, বললে বিকাশ। আমি এক্ষুনি তাদের ডাকতে লোক পাঠাচ্ছি, বলে রাজা বাহাদুর চিৎকার করে ডাকলেন, শম্ভু, এই শম্ভু। রাজবাড়ির পুরাতন চাকর শম্ভু। বর্তমানে শম্ভু রাজা বাহাদুরের খাস ভৃত্য। রাজা বাহাদুরের ডাকে এগিয়ে এলো ভিড় ঠেলে। যথেষ্ট বয়স হলেও শরীরের বাঁধুনি খুব চমৎকার শম্ভুর। এই এক্ষুনি একবার কাউকে বলে দে ম্যানেজার বাবুর বাসা থেকে বংশী আর জগন্নাথকে ডেকে আনুক, বলে যেন আমি ডাকছি। কিন্তু শম্ভুর আর তাদের ডাকতে যেতে হলো না। ভিড়ের মধ্যে হতে কে একজন বলে উঠল, রাজাবাবু তারা এখানেই আছে। এই বংশী, যা, রাজাবাবু ডাকছেন। সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে এক প্রকার ঠেলেই লাহিড়ীর ভৃত্য বংশীকে সামনের দিকে এগিয়ে দিল। লাহিড়ীর বংশী ছিল একমাত্র ভৃত্য ও জগন্নাথ উৎকলবাসী রসুয়ে বামুন। বংশীর বয়স প্রায় 50-এর কাছাকাছি। জাতিতে সদ্গোপ, অত্যন্ত হৃষ্টপুষ্ট চেহারা, চকচকে কালো গায়ের রং, মাথার চুলগুলো লম্বা লম্বা। তার প্রায় 3/4 অংশ পেকে সাদা হয়ে গেছে। তোর নাম কি রে? বিকাশ প্রশ্ন করে। আগে বংশী কর্তা। বংশী কাঁচুমাচু হয়ে জবাব দেয় কোনো মতে, একটা বড় রকমের ঢোক গিলে। লোকটা যে ভয় পেয়েছে তা তাকে দেখলেই বোঝা যায়। সেই কারণেই হয়তো সে ভিড়ের মধ্যে আত্মগোপন করতেই চেয়েছিল। প্রভুর আকস্মিক মৃত্যুতে সে রীতিমতো ভয় তো পেয়েছিল, হকচকিয়েও গিয়েছিল। বাসা থেকেই গোলমাল শুনতে পেয়েছিস? হ্যাঁ বাবু। কতদিন বাবুর বাসায় কাজ করছিস? প্রায় 1.5 বছর হবে বাবু। এখানে তুই কতক্ষণ এসেছিস? আগে বাবু গোলমাল শুনেই তো ছুটে এলুম। তাহলে বাসায় ছিলিস বল?
হ্যাঁ বাবু। তোর বাবু কতক্ষণ বাসা ছেড়ে এসেছে বলতে পারিস? এই তো সবে 1 ঘন্টাও হবে না। কি একটা লোক একটা চিঠি নিয়ে এলো। বাবু বাইরের বারান্দায় বসেছিলেন, খাবার হয়ে গেছে, খেতে আসবেন। এমন সময় চিঠি পেয়ে আমাকে বললেন, বংশী, আমি ঘন্টা খানেকের মধ্যে ঘুরে আসছি, ঠাকুরকে খাবার এখন দিতে বারণ কর, ফিরে এসে খাবো খন। কে চিঠি নিয়ে গেছিল? কোথা থেকেই বা চিঠি নিয়ে এলো জানিস কিছু? বাবু বলেননি কোথায় যাচ্ছেন? আগে না, শুধু বলে এলেন ঘন্টা খানেকের মধ্যেই ফিরে আসবেন। যে লোকটা চিঠি নিয়ে গিয়েছিল তাকে তুই ভালো করে দেখেছিলি? চিনতে পেরেছিলি লোকটাকে? আগে না, তাকে আমি আগে কখনো দেখিনি। লোকটা লম্বা না বেটে, রোগা না মোটা, দেখতে কেমন? আগে লোকটার মাথায় একটা পাগড়ি বাঁধা ছিল, লম্বাই হবে, হাতে একটা টর্চ বাতি ছিল, তার মুখ আমি দেখিনি। লোকটা চিঠিটা দিয়েই চলে গেল না সেখানেই দাঁড়িয়েছিল? আগে আমি বারান্দার অন্য ধারে বসেছিলাম, লোকটা চিঠি দিয়েই চলে গেল। কোন দিকে গেল? আগে বাড়ির বাইরে চলে গেল, দেখতে পাইনি কোন দিকে গেল। তারপর লোকটা চলে যাওয়ার পরই তোর বাবু চলে আসে? হ্যাঁ, ভিতরে গিয়ে একটা জামা গায়ে দিয়ে বের হয়ে গেলেন। বাবু বাড়ি থেকে বের হয়ে আসবার কতক্ষণ পরে তুই গোলমাল শুনতে পাস? তা 15-20 মিনিটের মধ্যেই হবে হুজুর। এরপর বিকাশ মৃতদেহের জামার পকেটগুলো ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলো। লাহিড়ীর পরিধানে ধুতি ও একটি সাধারণ সিল্কের পাঞ্জাবি, কিন্তু পাঞ্জাবির কোনো পকেট থেকে কোনো কাগজ বা চিঠিপত্র পাওয়া গেল না। একটি সাদা ক্যালিকো মিলের রুমাল, একটা চাবির রিং ও পার্স পাওয়া গেল মাত্র, কিন্তু সেগুলো হতে কোনো সূত্রই পাওয়া যায় না। রাজা বাহাদুর বললেন, দারোগা বাবু, এখানে এত লোকজনের মধ্যে বাইরে দাঁড়িয়ে এদের জেরা না করে আমার খাস কামরায় চলুন না, সেখানে বসেই যাকে যা জিজ্ঞাসাবাদ করতে হয় করবেন। সেই ভালো কথা, চলুন। এরপর সকলে রাজা বাহাদুরের খাস কামরায় এসে প্রবেশ করল। সুব্রতও সঙ্গে সঙ্গে গেল। বিকাশ একটা আরামকেদারায় বেশ জাঁকিয়ে বসল। তারপর বললে, রাজা বাহাদুর, সর্বাগ্রে আপনার সঙ্গেই আমার কয়েকটা কথা আছে, তারপর যাকে যা জিজ্ঞাসাবাদ করবার করবো। রাজা বাহাদুর ক্লান্ত স্বরে বললেন, বেশ, বলুন কি জানতে চান। আপনার ম্যানেজার ও সেক্রেটারি লাহিড়ীর মৃত্যু ব্যাপারটা যে একটা নৃশংস হত্যাকাণ্ড, তা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এইমাত্র অল্প কিছুদিন হবে আমার এখানে বদলি হয়ে আসবার আগে আপনাদের পরিবারের মধ্যে একটা বিশ্রী হত্যাকাণ্ড ঘটে গেছে, যার ফলে আপনাদের কম ধকল সহ্য করতে হয়নি, অর্থ ব্যয়ও কম হয়নি। আবার আজকের এই ব্যাপার। বিকাশবাবুর কথা শেষ হলো না। সহসা যেন প্রচন্ড একটা অট্টহাসির শব্দ নিশীথের নিথর স্তব্ধতাকে দীর্ণ বিদীর্ণ করে চারিদিকে ছড়িয়ে পড়ল। ও কি, অমন করে হাসলে কে? চমকে উঠে প্রশ্ন করলে বিকাশ। প্রথমটায় রাজা বাহাদুরও যেন একটু চমকে গিয়েছিলেন, কিন্তু সামলে দিলেন যেন। বললেন, আমার দূর সম্পর্কীয় খুড়ো নিশানাথ মল্লিক, সোলপুর স্টেটে চিত্রকর ছিলেন। মাস 5 হয় মাথার গোলমাল হওয়ায় চাকুরি গেছে। বুড়ো মানুষ, বিকৃত মস্তিষ্ক, অথর্ব। আমার এখানে এনে রেখেছি। সংসারে ওর আমরা ছাড়া আর কেউ নেই, বিয়ে থাও করেনি। অকারণ অমনি হা হা করে হেসে ওঠা, চিৎকার করা, আবুল তাবুল বকা, এই করছেন আর কি। এরপর ঘরের সকলেই কিছুক্ষণের জন্য যেন চুপ করে রইল, কারো মুখেই কথা নেই। বিকাশই সর্বপ্রথম আবার ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করলে। আচ্ছা রাজা বাহাদুর, বলতে পারেন সর্বপ্রথম কে লাহিড়ীর মৃতদেহ দেখতে পায়? তাও ঠিক বলতে পারি না, তবে আমি পড়াশোনা সেরে বিছানায় শুতে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ একটা চিৎকার শুনতে পেয়েই ছুটে জানালার সামনে যাই। অস্পষ্ট চাঁদের আলোয় দেখলাম কে একজন আঙিনায় শুয়ে ছটফট করছে। তখনই ছুটে নিচে যাই। আমার পৌঁছবার আগেই বাড়ির অন্যান্য ভৃত্য ও কর্মচারীদের মধ্যে অনেকেই চিৎকার শুনে সেখানে ততক্ষণে জুটেছে, গিয়ে দেখি। আপনি যখন আপনার শয়নকক্ষে জানালা পথে নিচের দিকে তাকান,
তখন সেখানে আর কাউকে দেখতে পাননি? রাজা বাহাদুর সুস্পষ্ট স্বরে বললেন, না। এমন সময় অতর্কিত একটা কণ্ঠস্বর শুনে সকলেই যুগপৎ সামনের খোলা দরজার দিকে দৃষ্টিপাত করলেন। মিথ্যে কথা, আমি দেখেছি সেই কালো শয়তানটা, কিন্তু এবারে আর তার হাতে ছাতা ছিল না, একটা মস্ত বড় টর্চ বাতি ছিল। একজন দীর্ঘকায় বলিষ্ঠ সুদর্শন পুরুষ খোলা দরজার পথে ঘরের মধ্যে এসে ইতিমধ্যে কখন দাঁড়িয়েছেন। এর তারই কণ্ঠস্বর। আগন্তুকের বয়স প্রায় 50-এর ঊর্ধ্বেই হবে। মাথায় ঢেউ খেলানো শ্বেত শুভ্র বাবরি চুল, মুখের ওপর বার্ধক্যের বলিরেখা সুস্পষ্টভাবে রেখাঙ্কিত হয়ে উঠেছে। আগন্তুক যে যৌবনে একদিন অসাধারণ বলিষ্ঠ সুপুরুষ ছিলেন, বার্ধক্যেও তা বুঝতে এতটুকু কষ্ট হয় না। পরিধানে ঢোলা পায়জামা ও গায়ে শেরওয়ানি, পায়ে রবারের চপ্পল, তাই কখন যে তিনি নিঃশব্দে ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন কেউ টের পায়নি। রাজা বাহাদুর দ্রুত পদে এগিয়ে গেলেন। এ কি কাকা, আপনি এখানে কেন? কে? বিনু? এখনো তুমি এ বাড়িতে আছো? পালিয়ে যাও, পালিয়ে যাও। এ বাড়িতে সর্বত্র বিষের ধোঁয়া, বিষে জর্জরিত হয়ে মরবে। চলুন কাকা, আপনার ঘরে চলুন। কোথায় যাব? ঘরে? না না, সেখানেও মৃত্যু ওত পেতে আছে, মৃত্যু বিষ ছড়িয়ে আছে চারিদিকে। The child of the past again he started his old game. ভুলে গেলে এরই মধ্যে সেই শয়তান ছোট লোকটিকে? মনে পড়ছে না তোমার? বলতে বলতে বৃদ্ধ একবার ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে কতকটা যেন স্বগত ভাবেই বললেন, এরা কারা বিনু? এরা এখানে কি চায়? আমি একটি চমৎকার রয়্যাল পেন্টিং করছি, ছবিটা প্রায় শেষ হয়ে এলো। একটি 13-14 বছরের ছোট কিশোর বালক, শয়তানিতে সে এর মধ্যেই পাকাপোক্ত হয়ে উঠেছে। উফ, কি শয়তান! ধনুবান খেলার ছলে খেলার তীরের ফলার সঙ্গে কুচ ফলের বিষ মাখিয়ে তারই একজন খেলার সাথীকে মারতে গেল, কিন্তু ভগবানের মার যাবে কোথায়? সব উল্টে দিল। বিষ মাখানো তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো গিয়ে শেষ পর্যন্ত কোথায় বলো তো? কিছু দূরে মাঠের মধ্যে একটা গরু ঘাস খাচ্ছিল, তারই গায়ে। ছেলেটা বেঁচে গেল, কিন্তু 1-2 বাদে গরুটা মরে গেল। কিন্তু তুমি কি সেই মস্ত বড় টর্চ হাতে কালো পোশাক পরা লোকটাকে দেখতে পাওনি বিনু? ছায়ার মতোই মিলিয়ে গেল। আমি দেখেছি তাকে, কেউ না দেখতে পেলেও আমি দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি সেই শয়তানটাকে। আহ কাকা, ঘরে চলুন, অনেক রাত্রি হয়েছে, চলুন এবার একটু ঘুমাবেন। রাজা বাহাদুর যেন ভিতরে ভিতরে অত্যন্ত অস্থির হয়ে উঠেছেন বোঝা যায়। রাজবাড়ির পারিবারিক চিকিৎসক ডক্টর সোম পাশেই দাঁড়িয়েছিলেন। রাজা বাহাদুর সুবিনয় মল্লিক তার দিকে তাকিয়ে বললেন, ডাক্তার, একে ঘুম পাড়াবার ব্যবস্থা করো। ডক্টর সোম এগিয়ে এলেন, ধীর সংযত কণ্ঠে বললেন, মিস্টার মল্লিক। সুব্রত অনেক আগেই বুঝতে পেরেছিল আগন্তুক আর কেউ নয়, সুবিনয় মল্লিক বর্ণিত তার বিকৃত মস্তিষ্ক দূরসম্পর্কীয় খুড়ো আর্টিস্ট নিশানাথ। স্তব্ধ বিস্ময়ে সে নিশানাথের কথাগুলো শুনছিল। সত্যিই কি নিশানাথের কথাগুলো একেবারে স্রেফ প্রলাপোক্তি? মনের মধ্যেই যেন একটা সংশয় জাগছে। কিছুদিন আগে জাস্টিস মৈত্রের বাড়িতে বসে রায়পুর মার্ডার কেসের প্রসিডিংস পড়তে পড়তে কয়েকটা লাইন সহসা যেন মনের পাতায় স্মৃতির বিদ্যুতালোক ফেলে যায়। কালো ছাতাওয়ালা সেই কালো লোকটা। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।